নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের নির্বাচনী আলোচনা। আপনারা সবাই জানেন যে বিধানসভা নির্বাচন হওয়ার পর আজকে গণনা চলছে সেই বিধানসভা নির্বাচনের, এবং বিভিন্ন গণনা কেন্দ্রে, যদিও এই মুহূর্তে পোস্টাল ব্যালটের কাজ এখনো সম্পন্ন হয়নি, গণনার সেটা চলছে। এই পোস্টাল ব্যালট গণনার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রেন্ড যেটা চলছে, সেটাতে কিন্তু বিজেপির দিকে একটা ট্রেন্ড চলে যাচ্ছে পোস্টাল ব্যালটে। তো এই মুহূর্তে আজকে আমরা আলোচনায় আসব। সেই আলোচনায় আমাদের অংশগ্রহণ করেছেন বিজেপির মুখপাত্র বীণা ঝা মহাশয়া। বীণাদি, আপনাকে ভারত টিভিতে স্বাগত। নমস্কার। রয়েছেন তৃণমূলের মুখপাত্র গৌরাঙ্গ চৌহান মহাশয়। নমস্কার। আপনাকেও স্বাগত। নমস্কার। এই যে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট যে গণনার কাজ, তাতে একটা গেরুয়া ঝড়ের মতো একটা প্রভাব চলছে, বিশেষ করে উত্তরবঙ্গে। তো এই জায়গাটা কেন হচ্ছে, আপনারা কি ভাবছেন যে এই জায়গাটা থেকে, মানে পোস্টাল ব্যালট সাধারণত কি এটাতে বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারী তাদেরই তো ভোট, এবং সেই জায়গাতে কেন গেরুয়া প্রভাব হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? পোস্টাল ব্যালটে আমরা যে ধরনের ট্রেন্ড দেখতে পাচ্ছি তাতে দেখেন, একটা সরকারি কর্মচারীদের একটা বেশিরভাগ ক্ষেত্রে একটা পাওনা দেনা পাওনা আপনার এগুলা এটা অ্যান্টি ইনকামবেন্ট থাকেই, সবসময় দেখা যায়। কিন্তু প্রতি বছরই আমাদের উত্তর দিনাজপুর জেলায় পোস্টাল ব্যালটে আমরা লিড দিয়ে এসেছিলাম। 2021, 2019, 21 এবং 24। 19-এ তো সময় গোটা পশ্চিমবঙ্গের মধ্যে দুটো জেলাতে লিড হয়েছিল, তার মধ্যে উত্তর দিনাজপুর অন্যতম ছিল, আর একটা দক্ষিণ 24 পরগনা ছিল। 19-এর সময়ও কিন্তু একই ব্যাপার দেখা গেছিল। 21-এর সময় আমরা উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভার মধ্যে 8টি বিধানসভাতেই আমরা লিড দিতে পেরেছিলাম। শুধুমাত্র একটি বিধানসভা রায়গঞ্জের ক্ষেত্রে পাইনি, কারণ কিছু ভোটকর্মীরা আমাদের গেছিলেন, ভোট দিয়ে এসছেন, কিন্তু তাদের পোস্টাল ব্যালট আসেনি। শেষের দিকে তাদেরকে নেওয়া হয়েছিল। কিছু ক্ষেত্রে যারা বিভিন্ন অন্যান্য দল থেকে দাঁড়িয়েছেন, তারা অর্থের বিনিময়ে পোস্টাল ব্যালটগুলোকে কালেক্ট করার চেষ্টা করেছিলেন। এগুলো বিষয় ছিল। কিন্তু 24-এর লোকসভার সময় আমরা পোস্টাল ব্যালটে লিড ছিলাম উত্তর দিনাজপুর জেলায়। এবার 26-এর সময় পোস্টাল ব্যালটে যে পিছিয়ে পড়ার যে চিত্রটা দেখা যাচ্ছে, সেটার দিকে প্রথমেই মনে রাখতে রাখবে যে এখানটা যে সাংগঠনিক দুর্বলতা রয়েছে, যে অ্যান্টি ইনকামবেন্ট সরকারি কর্মচারীদের বিভিন্ন সময় ডিএ থেকে শুরু করে বিভিন্ন নিয়ে মুভমেন্ট থাকে, এবং তার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত। কিন্তু সরকারের কিছু ভালো দিকগুলোকে, সেগুলো দিয়ে সাংগঠনিক নেতৃত্বদেরকে তুলে এনে যদি ভালো মতো করে প্লেস করে যেত এবং সরকারি কর্মচারীদেরকে বোঝানো যেত, সেই জায়গাটা কিন্তু তৃণমূল কংগ্রেস ব্যর্থ হয়েছে, কারণ সমস্ত সংগঠনগুলোকেই ভেঙে দিয়েছে। আচ্ছা, এই যে গেরুয়া ঝড়ে যে পোস্টাল ব্যালটে, এটা কি শেষ পর্যন্ত কি ধরে রাখবে বলে আপনার কি মনে হচ্ছে, নাকি পোস্টাল ব্যালটেই সীমিত থাকবে, পরবর্তীতে আবার অন্য ঝড় শুরু হবে? কি মনে হচ্ছে আপনার? দেখুন, আজকে যখন সরকারি কর্মচারীরা তাদের মতামত প্রকাশ সুন্দরভাবে করেছে, তাদের যে চাহিদা সেটা ব্যালট বাক্সের মধ্যে, ব্যালট পেপারের মধ্য দিয়ে তাদের প্রতিফলিত করার যে সুযোগটা তারা আজকে পেয়েছে, এটা একটা বড় লাভ। কেন? এতদিন আমরা দেখে এসেছি তাদের উপর চাপ সৃষ্টি করা হতো, তুমি যেহেতু আমার সরকারের কর্মচারী, আমাকেই ভোটটা দিতে হবে, এবং সেখানে তাদেরকে একটা জবরদস্তি, তাদের একটা ফোর্স ক্রিয়েট করে তাদেরকে ভোটটা তাদের নিত। কিন্তু এবার নিট অ্যান্ড ক্লিনভাবে মানুষ ভোট দিতে পেরেছে, এবং তারই প্রতিফলন এটা। আজকে শুধু আম জনতাকে এই সরকার ডিপ্রাইভ করেনি, এই সরকার ডিপ্রাইভ করেছে সরকারি কর্মচারীদেরকেও। আজকে সুইপার থেকে আরম্ভ করে ডিএ, আজকে সরকারি কর্মচারীদের ডিএ তাদের পাওনা দিনের পর দিন তাদের একদম ডিএর প্রভাব আছে, শাসক শ্রেণী, হ্যাঁ, ডিএর প্রভাব আছে তাদের উপর, যে নাকারাত্মক কার্যক্রম, অর্থাৎ তাদেরকে দিয়ে বিভিন্ন রকম নোংরামি কাজকর্ম, আজকে বিএলআরও থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সমস্ত প্রশাসনিক ক্ষেত্রে তাদেরকে যে একটা বাজে জায়গায় ইউটিলাইজ করতো শিক্ষিত ছেলে মেয়েদেরকে, এই সরকার এই তারই প্রতিফলন আজকে এই আপনার ব্যালট, এই পোস্টাল ব্যালটে হচ্ছে। এবং এটা খুব, আপনি দেখতে পাবেন, কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন এর প্রতিফলন। আম জনতা এটাকে আরো কত তুঙ্গে নিয়ে চলে যাচ্ছে। ভোটটা যেমন হয়েছে বিভিন্ন বজ্র আটুনির মধ্য দিয়ে নিরাপত্তার, কিন্তু আজকে আমরা দেখলাম যে কাউন্টিংটা যে চলছে সেটা তো নিচ্ছিদ্র একটা নিরাপত্তা, এবং সেখানে আমরা দেখছি
এমনকি ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচার অফিসার তাকেও মানে মিডিয়ার সঙ্গে যোগাযোগ বা বারবার কাউন্টিং সেন্টারে যাওয়ার প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন। এবং তারপর যারা ঢুকছেন ভেতরে কাউন্টিং সেন্টারের দিকে যাচ্ছেন তাদেরকে দেখা যাচ্ছে জুতো থেকে শুরু করে কোনো রকম ইলেকট্রনিক গেজেট তাদের সঙ্গে যেন না থাকে এইরকম একটা ব্যবস্থা চলছে। তো এতটা কি দরকার ছিল? একদম দরকার ছিল। কেন? একদম দরকার ছিল। আমরা ইতিপূর্বে যে ভোটগুলো হয়েছে তাতে আমরা দেখেছি জেলা পরিষদ জিতে গেছে, বিজেপি জিতুক বা সিপিএম জিতুক বা কংগ্রেস জিতুক জিতে গেছে, কিন্তু সার্টিফিকেটটা পেয়ে গেছে টিএমসি। পঞ্চায়েত সমিতি জিতে গেছে, সে ক্যান্ডিডেট জিতে গেছে, কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়েছে আরেকজনকে। এই যে অনিয়া, এই যে জোর জবরদখল এই দিনের পর দিন চলছিল, তার জন্যই আজকে এই যে মানে নিশ্চিত একটা মানে আবহাওয়া তৈরি হয়েছে আমার মনে হয়, এবং আম জনতারও মনে হয় বিনা রক্তক্ষয়ী এত বড় একটা বিধানসভা নির্বাচন হলো। এই জন্য আমরা কুর্নিশ জানাই আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীজিকে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে, এবং তার সঙ্গে সঙ্গে দেশের যে সৈনিক, পুলিশ প্রশাসন, সবাইকে আমরা কুর্নিশ জানাচ্ছি। গৌরবদা কি বলবেন আপনি যে এই যে নিশ্চিদ্র একটা নিরাপত্তা কাউন্টিং সেন্টারে, যেখানে মানে আগে আমরা দেখছি বিগত দিনে বিভিন্নভাবে মানে সরকারি আধিকারিকেরা, রাজ্য সরকারের তারা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতেন, দেখতেন, এবং সেই জায়গাটা কিন্তু বন্ধ করে দিয়েছে। এটা কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? না না, এটাতে এবং দেখা যাচ্ছে যে সুপারভাইজার যারা আছে সব হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মচারী, তা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি তাতে? না, অসুবিধার কথা এটা বিজেপি নির্বাচন কমিশন এখন হচ্ছে নির্বাচন কমিশন বর্তমানে পুরোটাই ফেলিওর, এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট হওয়া জরুরি রয়েছে। এবং হচ্ছে যেভাবে করে একটা ইলেকশনটাকে কন্ডাক্ট করলেন সারা বছর, মানে এই ইলেকশনের আগে 5-6 মাস ধরে এসআইআর থেকে শুরু করে শেষ অবধি, আজকে দেখলাম ইভিএম মেশিনগুলোকে পোলিং পার্টিদেরকে যারা ভরায় রয়েছেন তাদেরকে না জানিয়ে দিয়ে কোথাও খুলে নেওয়া হচ্ছে, কোথাও সিসি ক্যামেরা বন্ধ, কোথাও আধ ঘন্টা ধরে বন্ধ থেকেছে, কোথাও হচ্ছে ইভিএম মেশিনের ভিভিপ্যাটের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রায়গঞ্জ কাউন্টিং সেন্টার, সেখানে কিন্তু কাউন্টিং বন্ধ রয়েছে এবং শিলিগুড়িতে বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে খবর আসছে যে রায়গঞ্জ এবং শিলিগুড়িতে সেখানে কিন্তু কাউন্টিং বন্ধ রয়েছে, এবং কাউন্টিংটাকে বন্ধ রেখে দীর্ঘক্ষণ ধরে বন্ধ রাখবে প্রথমের দিকে, এবং পরের দিকে রাত্রেবেলার দিকে রাত্রি অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করছে, শেষের দিকে নিয়ে গিয়ে বিভিন্নভাবে অজুহাত দেখায়, নিয়ে গিয়ে রাত্রেবেলা হয়তো কোনো ধরনের যেটা এটা আসলে অভ্যস্ত যেরকম করে বিহারে জিতেছে 2-3টের দিকে রাত্রেবেলা অবধি ইসে করে, সকালবেলা আমরা জানতে পারলাম যে বিজেপির হারা সিটটাও অন্য পার্টি দখল পেয়ে বিজেপি জিতে নিয়েছে, উইনিং সার্টিফিকেটটা নিয়ে নিচ্ছে। এরকম করে একটা ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে ইসে করতে হবে, ইচ্ছা করে বিভিন্নভাবে দেরি হ্যাকেল করা এবং মানুষকে আজকে নির্বাচন কমিশন কেন ব্যর্থ, যে আজকে 3 দিন 4 দিন ইলেকশনের পরে 4-5 দিন সময় পাওয়া গেল, তার মধ্যেও সমস্ত কিছু কমপ্লিট করতে পারলো না। আমাদের প্রার্থী এখান থেকে কৃষ্ণ কল্যাণী গেছিলেন, এই যে একটা সময় হচ্ছে বন্ধও রাখা হয়েছিল, এবং কাউন্টিং এসেদেরকেও ইলেকশন যারা দাঁড়িয়েছেন ক্যান্ডিডেটদেরকেও পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি বা দেখতে দেওয়া হয়নি তারা কতখানি। এই যে একটা হাইড অ্যান্ড সিক থিওরি যে এবার নির্বাচন কমিশন নিয়েছে বিজেপিকে জেতানোর জন্য, এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস কর্মীরা ধরে ফেলেছেন, এবং এর প্রতিরোধ হবে, যতই রাত্রি অবধি থাকুক হোক, কিন্তু আমাদের লড়াই জায়গা যে গোড়ামোড়া যেটা বলছেন যে আজকে যেরকম আমরা দেখলাম যে রায়গঞ্জ এবং শিলিগুড়িতে গণনা কাজটা একটু স্থগিত হয়ে রয়েছে, এবং অভিযোগ করছে যে এইভাবে স্থগিত করতে করতে আপনারা রাত্রি করে দেবেন, এবং তারপরে কি যে জিতছে বা যে জেতেনি তাকে কি একটা জিতিয়ে দেওয়ার প্রবণতা? দেখুন, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, যে কাজটা দীর্ঘদিন থেকে টিএমসি দল করে আসছে সেটার উপরে উনি আলোকপাত করতে চলেছেন। আজকে তাই যদি হতো, তাহলে আজকে এই যে বিনা রক্তক্ষয়ী, কারো স্বামীকে হারাতে হলো না, কারো ছেলেকে হারাতে হলো না, কোনো মাকে বিধবা হতে হলো না, কোনো সন্তানের মৃত্যু দেখতে হলো না, আজকে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে রিগার্ডিং ইলেকশন হতে পারে, কোনো কারণে ত্রুটি বিচ্যুতি হতে পারে, এবং সেখানে আধ ঘন্টা 1 ঘন্টা বা 15 মিনিট
কোনো কাজে, সেখানে তো পুলিং এজেন্টরা রয়েছে, সেখানে তো সরকারের লোক রয়েছে, বর্তমান সরকারের লোক রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সেটাকে ইসলামপুর এবং মালদাতেও কোনো জায়গাতে এখনো পেন্ডিং রয়েছে, কোনো টেবিলে পেন্ডিং রয়েছে। হ্যাঁ, দেখ সেই বিষয়ে আমরা আবার আসবো, কিন্তু পেন্ডিং কিন্তু একটা হচ্ছে বিভিন্ন জায়গাতে ইলেকশন হতেই পারে, একটা পেন্ডিং হতেই পারে পলিটেক, মানে কোনো টেকনিক্যালি কোনো দোষের জন্য বা লোকের জন্য বা কিছু একটা ব্যাপার হতেই পারে, সেখানে তো আমাদের এখন প্রবেশ করা আমাদের পক্ষে অসম্ভব, এবং সেটা নিয়ে আলোচনাও আমাদের হয়তো সময় সাপেক্ষের ব্যাপার। কি হয়েছে না হয়েছে, কেন ওটা হচ্ছে, সেটা সময়ই কথা বলবে। আচ্ছা, এবার আমরা একটু আসি এর মাঝখান থেকে যে ফলতা ইস্যুতে, এবং ফলতাতে দেখলাম যে কয়েকটা জায়গাতে বিনাদির কাছে যাব, যে ফলতাতে কয়েকটা বুথে দেখলাম যে একটু সমস্যা ছিল, কিন্তু তার জন্য গোটা ফলতা বিধানসভাকে নির্বাচনটা ক্যান্সেল করে দেওয়া হলো, এবং 294 বোধ আজকে 293 কাউন্টিং হচ্ছে। ফলতাতে হবে 21শে মে নির্বাচন, 24শে আবার ফলতার কাউন্টিং। তো এটা তো বোধহয় আমরা নজিরবিহীন, আমরা এই প্রথম দেখলাম যে কয়েকটা বুথের সমস্যার জন্য গোটা বিধানসভাটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। এটা কেন হলো? যারা বুথের সমস্যা করেছিল তারা বিধানসভার বড় বড় জায়গার সঙ্গে যুক্ত ছিল, সেই নেতৃত্বগুলো, এবং তারা যে বুথগুলোতে নির্বিঘ্নে ভোট হয়ে গেছে, সেখানে এই সমস্যার সৃষ্টি করেনি, এটা আমি কি করে বুঝবো বলুন? নিশ্চয়ই কোনো প্রশাসনের দৃষ্টি সেই জায়গায় আছে, যার জন্য ওটাকে সম্পূর্ণ বিধানসভাটাকে একবারে ভোটের মুখে নিয়ে এলো, এবং এরপরে ভোটটা হবে। এটা তো টেকনিক্যালি, টোটালটাই টেকনিক্যালের ব্যাপার। কি বলবেন গৌরাঙ্গ? দেখুন, কয়েকটা জায়গার জন্য আপনার গোটা বিধানসভাকে ক্যান্সেল হবে। দেখুন, এটা নজিরবিহীন ঘটনা। এরকম যদি দু একটা ঘটনা বিভিন্ন জায়গাতে অন্য রাজ্যেও ঘটেছিল, কিন্তু সেখানে কিন্তু গোটা বিধানসভাকে নির্বাচন কমিশন চেঞ্জ করেনি। আসলে নির্বাচন কমিশন চেয়েছিল যে কোনোভাবে দাবাং হচ্ছে পুলিশ অফিসার অবজারভারকে সেখানে নিয়োগ করেছিল। সেদিন সারাদিন ধরে তিনি ছিলেন, কোথাও তিনি অশান্তি খুঁজে পেলেন না। কোনো জায়গায় দু একটা জায়গা থেকে কয়েকটা ছোট অভিযোগ আসলো, তার ভিত্তিতে একটা গোটা বিধানসভাটাকে চেঞ্জ করে দেওয়া, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং বিজেপির শিখিয়ে দেওয়া একটা এজেন্ডা ছাড়া আর কিছু নয়। বিজেপির কয়েকটা লোককে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেদিন, যেহেতু কয়েকটা জায়গায় নির্বাচন ছিল, এলো কয়েকটা রাস্তাঘাট এবং কয়েকটা পাড়া দখল করেছিল, এলো সেহেতু মহিলারা বলছিল, সেহেতু দিয়ে দিল। এটা অন্যায় হয়েছে। একটা বিধানসভাকে যদি 3-4টা, তাহলে সারাদিন ধরে নির্বাচন কমিশন কি করলো? নির্বাচন কমিশনে তো প্রেস মিট করে সেদিন সন্ধ্যেবেলা 7টার পরেই বলে দেওয়া উচিত ছিল যে ফলতাতে পুনর্নির্বাচন পরের দিনই হবে সবকটা। কিন্তু 2-3টা করার পরে আবার যখন বিজেপি শিখিয়ে পাঠিয়ে দিচ্ছে, বিজেপির কিছু লোকেরা ক্যাডাররা যখন মিডিয়ার সামনে বিভিন্ন কথা বলছে, কয়েকজন পুলিশ প্রশাসনের নামে বিভিন্ন কথা, বা সিআরপিএফদের নামে বিভিন্ন কথা, বা কিছু ব্যক্তিদের নামে বিভিন্ন কথা বলে দিচ্ছে, তখন গোটা একটা বিধানসভাকে এটা নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা, জ্ঞানেশ কুমারের চরম ব্যর্থতা। দাবাং কোথায় গেল? সেই শর্মা, সেই উনি কোথায় গেলেন? পশ্চিমবঙ্গের নির্বাচন মানে এতদিন যেটা কথা ছিল সেটা হচ্ছে সেখানে রক্তপাত হবে না, মৃত্যু হবে না, হিংসা হবে না, এটা ভাবা যেত। রক্তপাত বিরোধীরা করতো, রক্তপাতহীন যে নির্বাচন, রক্তপাত বিরোধীরা করতো। 2021-এর নির্বাচনেও যে কাউন্টিংটা হচ্ছে সেটাও তো আমরা চাচ্ছি হিংসা মুক্ত। সেই জন্য যদি 2021-এর নির্বাচন করে, আপনাদের আপত্তিটা কি? আমাদের কোনো আপত্তি নেই। নির্বাচন আমরা রক্ত ছাড়া নির্বাচন তো আমরা নিজেরা চেয়েছি। আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে মাথা নত করে মানুষের কাছে গিয়ে আশীর্বাদ দিতে, এবং প্রতিবারই এটা বলে থাকে। রক্তক্ষয়ী যদি শাসক দল চাইতো না, এত রাশের বন্যা বয়ে যেত, যেটা সিপিএম এর সময় আমরা দেখতাম। হিংসা করতো বিরোধীরাই হিংসা করে। আমরা তৃণমূল কংগ্রেস করে না, তৃণমূল কংগ্রেস করে না। আপনি অভিষেক ব্যানার্জি অন ক্যামেরা উনি কি বলেছেন মঞ্চে, আপনার মনে আছে? একদম মনে আছে। যখন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সমীর ভট্টাচার্যরা যখন বলছে আরে মারতেছে, আমাদের কর্মীদেরকে মারতেছে বাড়িতে গিয়ে বিজেপি নেতারা, তখন কি বলবে? কিন্তু কোনো অত্যাচার 4 তারিখের পরের কথা বলছে, 4 তারিখের মধ্যে বলে নাই। কিন্তু আপনারা বিজেপির নেতারা গিয়ে মারছে কর্মীদেরকে, মহিলাকে বাচ্চাকে মেরেছে। শুনুন, আমাকে বলতে দিন। ঘটনাটা হচ্ছে
আপনাদের গাত্রদাহটা ওই জায়গায় শুরু হয়ে গেছে। আপনারা কোনো বিজেপির কর্মীকে মারতে পারছেন না, ভোট লুট করতে পারছেন না, বুথ দখল করতে পারছেন না। আমরা কোনোদিনও চাইও না, আমরা কোনোদিনও চাই না। ইভিএম আপনারা চুরি করছেন, ইলেকশন কমিশন সরে দিচ্ছে। আরে ইভিএম তো বিজেপি নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে, বাড়ি থেকে পাওয়া যাচ্ছে, বাড়ি থেকে পাওয়া যাচ্ছে, বাড়িতে পাওয়া যাচ্ছে। ইভিএম চুরি করবার জন্য গুজরাট থেকে লোক আসতেছে, গুজরাট থেকে লোক ভবানীপুরে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ওনার বক্তব্যটা বলতে দিন। ওরা হাতে নাতে সেই ছেলেটিকে ধরা পড়ছে। বলুন বলুন। গুজরাট থেকে আসুক, মহারাষ্ট্র থেকে আসুক, উড়িষ্যা থেকে আসুক, তারা কিন্তু ইভিএম চুরি করতে যায়নি। তারা এসে ভারতীয় জনতা পার্টিকে বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ এখানকার লোক নাই আপনাদের, আপনাদের এখানে লোক নাই, কর্মী নাই, আপনারা কর্মী নেই, কেন আসে? কেন আপনাদের রাহুল গান্ধী একটা নেতা আর একটা বাচ্চা ছেলেদেরকে বানানো হচ্ছে হিংসা করানোর জন্য। না না না, রিল বানাচ্ছে, আপনি দেখুন ওই হিংসা করানোর জন্য বানানো হচ্ছে। এখানটায় প্রমাণ দিন, ভারতীয় এখানে বাইরে থেকে বহিরাগতদেরকে নিয়ে এসে গুন্ডামি মাস্তানি করানোর জন্য রাখা হচ্ছে। এগুলো বন্ধ করতে লাগবে। আরে আপনারা জিতুন, আপনাদেরকে শুভেচ্ছা জানানো হবে, আমরা জিতলে আমাদেরকে শুভেচ্ছা জানানো। কিন্তু মানুষ কেন, মানুষের অধিকার, বাচ্চাদের উপরে কে মারলো? সিআরপিএফ মারলো। বা মহিলাদের উপরে কে অত্যাচার করলো? হলো বিজেপির নেতারা করলো। হলো এটা হচ্ছে টিভি হেডলাইন্স কেন হলো? আর মহিলাদের উপরে রেপ কে করলো? সিআরপিএফ করলো। একটা ঘটনা পাওয়া গেছে মহিলাদের উপরে। কিন্তু গৌরাঙ্গ, তামান্নার ঘটনাটা নিয়ে কি বলবেন? তামান্নার মৃত্যুটা, এই যে বিজয় উল্লাসের সময় যে তামান্নার মৃত্যু হলো আপনাদের বিজয় উল্লাসের মিছিল থেকে, সেই ঘটনাটাকে কি বলবেন? দেখুন সেটাও কি বিরোধীদের? দেখুন এখন যখন দেখছে যে তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে সব জায়গাতে অভয়ের কথা, অভয় তো সিপিএম এর ঘটনা, সিপিএম এর নেতা, সিপিএম এর নেত্রীরা সাজানো ঘটনা। আর কি হয়েছে তাহলে? অভয়ের সময় কেন সিপিএম হলো নারী না? তো সিবিআই পাঠায় ওই সঞ্জয় রায়কে, যাকে প্রাজ্ঞপাল করেছিল, তাকে ভার্ডিক্ট করলেন কেন আপনারা? আপনারা তো তার সেই একাই ভার্ডিক্ট থাকলো। নিশ্চয়ই সহতা ছিল, আমাকে বলা নিশ্চয়ই সহতা ছিল। সিপিএম এর নারী মেয়ে, সিপিএম এর আপনি বলবেন, আচ্ছা বলুন বলুন। আমার বলার সময় আপনি ইন্টারফেয়ার করবেন না। আপনি বললেন অভয়া সিপিএম ছিল, ভালো কথা। অভয়া সিপিএম ছিল, অমুক কংগ্রেস ছিল, অমুক টিএমসি ছিল, তাহলে অভয়া কি নারী ছিল না? অভয়া ছিল। আপনি কথা বলবেন না, আপনাকে আগে আপনি পরে উত্তর দেবেন, আপনি পরে উত্তর দেবেন। হ্যাঁ, অভয়া কি নারী ছিল না? অভয়া কি বেঁচে থাকার অধিকার ছিল না? আজকে কালিয়াগঞ্জের মেয়েটা, যাকে উলঙ্গ করে পুলিশ টানতে টানতে নিয়ে আসলো, আজকে কি বলে প্রমাণ লোপাটের জন্য, সে কি মহিলা ছিল না? সে কি বিজেপি ছিল? সে কি টিএমসি ছিল? সে একজন বাড়ির মহিলা ছিল। আজকে গোটা পশ্চিমবঙ্গে যেভাবে আপনি নারীর কথা বলছেন, যেভাবে নারী নির্যাতন, একজন মুখ্যমন্ত্রী হয়ে নারী নির্যাতনকে উনি যেভাবে মদত দিয়েছেন, এটা ভারতবর্ষের বুকে শুধু নয়, এটা গোটা বিশ্বের বুকে একটা কলঙ্ক স্থাপন করেছে। নারীদের ইজ্জতায়ন, নারীদের ইজ্জতে রেট বেঁধে দিয়েছেন উনি। বয়স্ক নারীর কম হবে আর অল্প বয়সের মেয়েদেরকে বেশি টাকা দিয়ে সেটাই নাও ব্যাপারটা। আপনি বলছেন নারীর ইজ্জতের কথা। এবার বলুন গৌরাঙ্গ। উনি যে কটা অভিযোগ করলেন প্রত্যেকটাকে আমার দলের তরফ থেকে আমিও বোঝানোর চেষ্টা করি বা বলবার চেষ্টা করি, তারা নিশ্চয়ই বুঝতে পারবে। বিজেপির যে ব্রেন ওয়াশ পলিটিক্স, সেই ব্রেন ওয়াশ পলিটিক্সের শিকার উনি। ব্রেন ওয়াশ পলিটিক্স কি করে বলবো? যা শিখিয়ে দেওয়া হয় বিজেপি পার্টি অফিসে, সেটাকেই উনারা গড়গড় করে একই কথাগুলো বলেন। অভয়ার ক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছিল, যে মেয়েটির ক্ষেত্রে, সেটাকে প্রথম সঞ্জয় রায়কে 48 ঘন্টার মধ্যে ধরে নিয়ে তাকে কিন্তু গারদে পড়া হয়েছিল। আজকে ব্রিজভূষণ, বিজেপির নেতারা যখন খুন করে, ধর্ষণ করে, তখন তাদেরকে মালা পরিয়ে পেছানো হয়। আজকে নারী নিরাপত্তা গোটা দেশের কাছে, প্রধানমন্ত্রীর সময়কালে গোটা ভারতবর্ষ আজকে লজ্জিত। এখনো উলঙ্গ অবস্থায় নারীরা প্রতিবাদ করছে মণিপুরের মতো ডবল ইঞ্জিন শাসিত সরকারের সময়। আজকে
উনি এই কথা বলেন ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো অনুযায়ী, এটা আমাদের তথ্য নয়, বলছে যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সেফেস্ট সিটি, এখনো 5বার র্যাঙ্ক করে 1 নম্বর স্থানে দাঁড়িয়ে রয়েছে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো, যেটা উত্তরপ্রদেশ বা ডবল ইঞ্জিন কোন শাসিত রাজ্য দিতে পারে নাই, পশ্চিমবঙ্গ দিয়েছে। নারী নিরাপত্তার কথা বলছে, নারীদেরকে সব থেকে বেশি আজকে সব থেকে বেশি যদি সুরক্ষিত থাকে রাত্রি 10টা 11টা 12টার সময় অন্ধকার নয় আলোর মধ্যে দিয়ে বাড়ি ফিরতে পারে, সেটা হচ্ছে আজকে বামফ্রন্ট সরকারের সময় লোডশেডিং এর সরকার ছিল, এরা তখন কত ধরনের নারী নির্যাতন হতো। আর আজকে বাংলা, আজকে উত্তরপ্রদেশে নয়, আজকে ভারতবর্ষে, আজকে এই উত্তরটা দিন, আজকে বলুন, আজকে মণিপুরের ঘটনাটা বলুন, আজকে উন্নয়নের ঘটনা বলুন, আজকে হাতরাস মাকে মেয়েকে ধর্ষণ করে জিপ কেটে বাবাকে তার সামনে মাঠের মধ্যে পুড়িয়ে দেওয়া হলো, এটাও শেষ সময় দেখেছি। আর বিহারে কদিন আগে জিতলো, সেখানটাও দেখেছি মেয়েটির গায়ে হাত দিয়ে তাকে 10 কিলোমিটার হাঁটাচ্ছে, আর বিজেপির নেতারা ফটোশুট করতেছে, অর্থাৎ গায়ের মধ্যে হচ্ছে গেরুয়া পোশাক পরে। আমরা এই ভারতবর্ষকে কখনো চাইনি। আর কালিয়াগঞ্জ চোপড়ার বা বিভিন্ন জায়গার উনি কথা বলছেন, মমতা বিজেপি আসার পরেই হচ্ছে যত ধরনের আমরা এই বব লিঞ্চিং এর ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, এক জাতির সাথে আরেক জাতির নিজেদের ধর্মীয় রাজনীতি করবার জন্য অন্য এক জাতির সাথে আরেক জাতি, এটা কিন্তু আগে আমরা শুনি নাই, আগে কোনো এই ধরনের ঘটনা ঘটে নাই। রাজনৈতিক শিকার হয়েছেন, ওটার যদি তদন্ত হয় পিছনে ঘুরে ফিরে ওই বিজেপির নেতারাই নাম বেরিয়ে আসবে, এটা আমরা নিশ্চিত ভাবে আপনি জাতির কথা বলেছেন। এবার একটু আমরা কাউন্টিং এর দিকে যাচ্ছি, যে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতেই কিন্তু পেন্ডিং রয়েছে, আমরা দেখতে পাচ্ছি টিভিতে, দেখুন অনেক জায়গাতেই পেন্ডিং রয়েছে, এবং হয়তো পোস্টাল ব্যালটটা কাউন্টিং হওয়া শেষ হয়েছে, তারপরে কিন্তু এতটা তো গ্যাপ থাকা দরকার না, কিন্তু সেই প্রিপারেশন আগের থেকে নেওয়া দরকার, সেই প্রিপারেশন এত দেরি হচ্ছে ব্যালট বক্সের ওই যে আজকে 2-3টে অবধি কাউন্টিং চলবে, শেষের দিকে অন্য ঘটনা ঘটানোর চেষ্টা ইচ্ছে করে করা হচ্ছে। প্রত্যেকটা এজেন্ট ওই কাগজে ওটা টুকে নেবে, তারপরে ইয়েটা খোলা হয়, মেশিনটা খোলা হয়, উপরে অনেক কাজকর্মগুলো থাকে। না সেটা টাইম তো 8টা থেকে, এতক্ষণে তো 8:30 থেকে ইভিএম খোলার কথা ছিল, আমরা 10টা প্রায় বাজতে চললো, সুতরাং এখনো তো শুরু হতে পারছে না, অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি। তো এটা আপনার কোনো আশঙ্কা আছে, আপনি কি বলছেন? নিঃসন্দেহে আমাদের আশঙ্কা রয়েছে। এবার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কোনোবার শুনি নাই বিকেল 4টে-5টায় বাজতো গোটা রাজ্যের রেজাল্ট আমরা পেয়ে গেছিলাম, 21এও পেয়েছিলাম, তার আগেও পেয়েছিলাম, কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যে 1টা বা 2টো অবধি প্রহরা দিতে হলেও থাকতে হবে, তার মানে তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন যতক্ষণ এবং রিপোল করার চেষ্টা করবে, ওনারা দেখবেন যেখানে হারবে মিডিয়া মিট না করা পর্যন্ত সবাই একদম যতক্ষণ যে উইনিং সার্টিফিকেট দেবে না ততক্ষণ পর্যন্ত ওরা রিপোল করানোর চেষ্টা করে, বারবার করে রিপোল করে, কোথাও অন্ধকার তৈরি করে দিয়ে ব্যালটগুলোকে সরানোর চেষ্টা করবে। টোটাল নির্বাচন কমিশনের মাধ্যমে হচ্ছে কোন এতদিন কিন্তু বিরোধীদের এই অভিযোগটা ছিল যে বলতো কাউন্টিং সেন্টারের ভেতরে তৃণমূল বিজেপির জেতানো ক্যান্ডিডেটকে হারিয়ে দিচ্ছে, এই অভিযোগ কিন্তু বিরোধীদের ছিল, কিন্তু সেটা এখন উল্টো আপনারা কিন্তু করছেন। বিধানসভাতে এরকম কোনো কিছু খবর পাওয়া যেত না, কিন্তু লোকসভা বা বিধানসভাকে যেভাবে করে প্রহসনে পরিণত করেছে নির্বাচন কমিশন, এবারেরটাতে একটা বিধানসভাকেই আউট করে দিল, ইচ্ছা করে আউট করে দিল। আরে হবেটা কি? নির্বাচন কমিশনের অজয় পাল শর্মাকে সাসপেন্ড করা উচিত ছিল, নির্বাচন কমিশনকে সাসপেন্ড করা উচিত ছিল, কেন পারলো না? আজকে বিভিন্ন জায়গায় শিখিয়ে দিয়ে দেরি করছে। আমি আপনাকে বলবো, আপনি যে বলছেন সাসপেন্ড করা উচিত ছিল, এবং তৃণমূল তো হাইকোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্টে গিয়েছে, কিন্তু সেখান থেকে তো যেভাবে নির্দেশ দিয়েছে তাতে তো আর মানে কোনো হাইকোর্ট তাদের কোনো দেখেনি। দেখলে তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই শুধু আজকে থাকবে কেন? কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা থাকবে কেন? না, এতদিন যেটা আপনারা অভিযোগ করতেন যে ওনাকে চুপ করতে বলুন, ওনাকে আগে চুপ করতে বলুন। উনি এর আগে একটা এলিগেশন তুলেছেন বিজেপি পার্টির নামে, যে জাতের নামে রাজনীতি করা হয়। না, আমি এটা ছেড়ে দিলাম, আপনি বলুন যে আগে আপনারা যেগুলো অভিযোগগুলো করতেন যে তৃণমূল গণনা কেন্দ্রের ভেতরে কারচুপি করছে, আপনাদের ক্যান্ডিডেটকে হারিয়ে দিচ্ছে, অভিযোগ আপনাদের ছিল,
কিন্তু আজকে কিন্তু বিজেপি উল্টো অভিযোগ ওই যে ওনাদের যে অভ্যাস আছে, আপনাদের ওনাদের ওই ভয়টা। কি করছো আপনাদের অভিযোগগুলো? ওনাদের আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বলুন। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি কাউন্টিং ঠিকঠাক হচ্ছে, কাউন্টিং ঠিকঠাক হয়ে সার্টিফিকেটটা আরেকজনকে দিয়ে দিচ্ছে। মানে সেটা কি মানে পঞ্চায়েতে, সেটা কি পঞ্চায়েতে হতো? পঞ্চায়েতে হয়েছে, হ্যাঁ পঞ্চায়েতে হয়েছে, পৌরসভাতে তো ভোটই হয়নি। পৌরসভাতে তো মানুষ ভাড়া করে গ্রামীণ কেন কালিয়াগঞ্জে হয়নি? আপনার কালিয়াগঞ্জে পৌরসভাতে আপনার ডালখোলা হয়নি? অঞ্চল থেকে লোক নিয়ে এসে ইসলামপুরে হয়নি? তাদেরকে মাংস ভাত খাইয়ে, তাদেরকে ওই টেপার জন্য বা ছাপ্পা মারার জন্য তাদেরকে। আর আপনারা যে ত্রিপুরাতে 97% আনকনটেস্টেড জিতে গেলেন, 97% কি করে জিতে গেলেন? কি করে জিতে যান আপনারা? সেখানে প্রার্থীকে দাঁড় করাতে যান না, দাঁড় হতে গেলে এবারে গুলি করে মারা হয়, ভয় দেখানো হয়, সেটা কি করে হয় সেটাও বলুন। আজকে আমি ত্রিপুরা একদিনের কথা বললাম, ত্রিপুরা আপনার পার্টি করেছিল, আপনার ত্রিপুরা বুঝি না, আপনার পার্টি করেছে কি করে নাই সেটা বলুন। আপনার পার্টি করেছে তো, বিজেপি করেছে তো। আপনার ত্রিপুরা গোটা দেশের কথা যখনই আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে যাব, তখনই আপনারা বলবেন যে এটা এখানকার না, ওটা ওখানকার না। ভাই 2017 সালে যেটা পৌরসভা নির্বাচন বিনাদি বললেন, 2017 সালে নির্বাচন, পৌরসভা নির্বাচন রায়গঞ্জে কেমন হয়েছিল? পৌরসভা নির্বাচন সম্বন্ধে আমাদের যারা কাউন্সিলর কোঅর্ডিনেটররা রয়েছেন, যারা রয়েছেন তারা এর উত্তর দিবেন, সেই অনুযায়ী তারা ভোট পাবেন। যেমন মানুষের সাথে 9 বছর ধরে যে পরিষেবা দিয়েছেন সেই অনুযায়ী তারা ভোট পাবেন। আবার যদি কোথাও মাইনাস যায়, কোথাও কম ভোট পায়, তার উত্তর হচ্ছে কোঅর্ডিনেটররা দিবে, কাউন্সিলররা দিবে। নির্বাচন না। একটু থামুন, এবার আমরা গণনার একটু আপডেট নেব। আমাদের সাথে রয়েছেন আমাদের পূজা, হ্যাঁ, আমি গণনা কেন্দ্রে আমরা আপডেট নেব। রায়গঞ্জের আরো কম্পারিজন রুমে এবং কালিয়াগঞ্জের স্ট্রং রুমের সামনে পাওয়া এই ইলেকট্রিক্যাল জমিতম ইলেকট্রিশিয়ান কালিয়াগঞ্জ।
অপারেশন রুমে এবং কালিয়াগঞ্জের স্ট্রংরুমের সামনে পাঠান। এই ইলেকট্রিক্যাল সুনীলবাবু ইলেকট্রিশিয়ান পাঠান কালিয়াগঞ্জ। 92% চার্জ রয়েছে, এতেই সন্দেহ তৈরি হয়েছে এবং কাউন্টিং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কাউন্টিং এজেন্ট ছিলেন তারাও এটা অভিযোগ করে যে এটা হতে পারে না। দীর্ঘদিন বাক্সবন্দি অবস্থায় থাকার পরেও ব্যাটারির কোনো চার্জ কমেনি, তারপরেই এটা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখনো সেই সমস্যা মেটেনি বা ভোট গণনা বন্ধ আছে। আমরা সেখানে চরম বন্দ্যোপাধ্যায়ের খবর পাওয়া যাচ্ছে। কিছু সন্দেহ দানাবাজি তিনি লিখিত অভিযোগ করেছেন। রায়গঞ্জ গণনা কেন্দ্রে বন্ধ আছে ভোট গণনা। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালা ছালা। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। আমরা আমাদের প্রতিনিধি পূজার কাছ থেকে এই মুহূর্তে জানতে পেলাম যে রায়গঞ্জ গণনা কেন্দ্রে সেখানে রায়গঞ্জ বিধানসভার যখন কাউন্টিং শুরু হচ্ছে তার আগে যখন ইভিএম মেশিনগুলোকে বাক্সবন্দি অবস্থা থেকে বের করা হচ্ছে এবং তখন দেখা যাচ্ছে যে এতদিন পড়ে থাকার পরেও সেই মেশিনগুলোতে 99%, 92% এরকমভাবে চার্জ রয়েছে এবং কৃষ্ণ কল্যাণী অভিযোগ জানিয়েছেন যে এতদিন ধরে মেশিন বাক্সবন্দি থাকার পরেও এই চার্জ কমবার কথা নয়। তিনি অভিযোগ জানিয়েছেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন শুরু করা যায়নি। কি বলবেন বিনাদি, এমন হচ্ছে কেন? যে বলছেন যে মেশিনটা যে এতদিন ধরে রয়েছে 10 দিন 12 দিন ধরে তাতে চার্জ কমে যাওয়ার কথা, কিন্তু কন্টেন্ট অবস্থায় রয়েছে কেন? 23 তারিখে ভোটটা হয়েছিল, 23 তারিখ রাত্রেবেলা মেশিন চলে এসছে যথাযথ জায়গায়। আজকে হচ্ছে 4 তারিখ, কদিন হলো? 11 দিন। তাহলে এই 11 দিন তো ওই মেশিনটা কোনো ব্যবহার হয়নি, হয়েছে কি? মেশিন তো আমার মোবাইলে যদি আমি চার্জ দিয়ে রেখে দিই, আমি ব্যবহার যদি না করি তো চার্জটা থাকবে না চার্জটা চলে যাবে? এই সামান্য টেকনিক্যালি জ্ঞানটুকু কি কারোর মধ্যে নেই? এটা কি জাদু? এটা কি জাদু? বলছেন যে চার্জ আর মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। এই অভিযোগের সত্যতা নেই না, কোনো সত্যতা থাকতে পারে না। আপনি আপনার টেকনিক্যালি আপনি এই মোবাইলটা নিয়ে চিন্তা করুন না কেন। আমি ফুল চার্জ দিয়ে মোবাইলটাকে আমি নিয়ে এসে রেখে দিলাম, আমি 7 দিন ব্যবহার করলাম না, আমার মোবাইলটা চার্জ থাকবে না? কি বলবেন? চার্জ তো থাকবে, কিন্তু কৃষ্ণ কল্যাণী যে অভিযোগটা করেছেন, কৃষ্ণ কল্যাণীর মাথা খারাপ হয়ে গেছে তো। কল্যাণী অভিযোগ আরে খারাপ হয়ে গেছে, উনি বুঝতে পারছেন, আপনিও বুঝতে পারছেন না। উনি অভিযোগ করেছেন যে এতদিন ধরে মেশিনটা এসে রাখার পরেও এখনো 92% আছে কেন, তাই তো? 92% এখনো চার্জ আছে কেন? ওর চার্জ তো কমার কথা, 60 হবে বা 50 হবে বা 45 হবে বা 35 হবে, সেটা 92% সেক্ষেত্রে বলা যায় যে অভিযোগ এটা আমরা ধরে নিতে পারি যে যদি উনি বলেছেন কিনা জানি না, যে
কোনোভাবে এটায় কোনো হাত পড়েছিল এটা না, তো অভিযোগ। হাত পড়ে নাই। আমরা নিশ্চিত যেদিন কৃষ্ণ কল্যাণী অভিযোগ জানাতে গিয়েছিলেন এবং আধ ঘন্টা ধরে বন্ধ ছিল, সেদিন থেকে আমরা নিশ্চিত আছি যে কারচুপির খেলা নির্বাচন কমিশন পিছন দিক থেকে ব্যাকডোর থেকে করছে এবং তৃণমূল কংগ্রেস এই বিষয়ে সরব হয়েছে। আজকে 100% একদম নতুন যেখানে যেখানে তারা জিতবে, এমনও আমাদের আশঙ্কা আছে দলের পক্ষ থেকে, যেখানে যেখানে ওরা হারবে, যেখানে যেখানে কম বুথগুলোতে মার্জিন কম হবে বা যেখানে ভোট পায়নি, সেগুলো ভিভিপ্যাট গুলো চেঞ্জ করার বা মেশিনগুলোকে চেঞ্জ করার পরিকল্পনা গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বিজেপি এবার খেলাতে নেমেছে। রাতের খেলা খেলছে বিভিন্নভাবে এটা গোটা রাজ্য জুড়ে, যেটা কোনোবার পশ্চিমবঙ্গে দেখা যায়নি, এবার কিন্তু এটা দেখা গেছে। তাই জন্য আমরা নির্বাচন কমিশনকে বলছি, বিজেপির কমিশন নির্বাচন কমিশনকে বলছি, টোটাল ফেলিওর টু কন্ডাক্ট দ্য ইলেকশন 2026। এই যে টোটাল বিষয়টাকে যে ফেলিওর ব্যর্থতার দায় নিয়ে জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করা উচিত, ইমপিচমেন্ট হওয়া দরকার। আর তার সাথে সাথে এটার দায়িত্ব নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ প্রত্যেককে নিতে লাগবে। আজকে কৃষ্ণ কল্যাণী যেটা করেছেন সঠিক কাজ করেছেন। বলছেন নির্বাচনকে যদি প্রহসনে পরিণত করার চেষ্টা করে, পিছন দিক থেকে যদি এখন পর্যন্ত ভিভিপ্যাট নতুন নিয়ে আইসে বা ভোটিং মেশিনকে নতুন করে নিয়ে আইসে সেট করে দেওয়ার চেষ্টা করে, তার উত্তর কিন্তু আমার ওখানে দলীয় কর্মীরা রয়েছেন, আমাদের নেতা রয়েছেন, প্রতিবাদ তো হবে। একটা জিনিস ভাবার আছে যে যখন সুপারভাইজার হিসেবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরকে নিয়োগ করছেন ইলেকশন কমিশন, আপনারা তো সেই সময় সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্টে গিয়ে আপনারা সওয়াল করলেন যে কেন সেখানে রাজ্য সরকারের কর্মচারীদেরকে নেওয়া হবে না, কিন্তু সর্বোচ্চ আদালত সেখানে তো সার্টিফাই করে দিয়েছেন ইসিআইকে, এবং তারপরে দেখা যাচ্ছে যে সুপারভাইজার হিসেবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরাই বহাল আছে। তাহলে এখানে আপনি যে বলছেন ইমপিচমেন্ট, তাহলে প্রধান আদালত যেখানে তার পক্ষে আছে, তাহলে আমি বলি যে এখানটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যাদেরকে নেওয়া হয়েছে তারা কি এখানকার ভোট ম্যানিপুলেট করতে পারবে না? তারা কি স্বচ্ছ বা নিরপেক্ষ হবে? তারা কি রাজ্যের বাসিন্দা নয়? কেন এক পক্ষের দিকে হবে? কর্মচারী এদিকে যখন বিএলওর লোক পাওয়া যেত না, তখন রাজ্য সরকারি কর্মচারীদেরকে নেওয়া হয়েছে, বিএলও দিয়ে খাটানো হয়েছে, ভোটার এবং ভোটও দেওয়া, হ্যাঁ রাজ্য সরকার এবং ভোটও দেওয়া ভোটে ব্যবহার করা হয়েছে, না হলে তাকে শোকজ করা হচ্ছে, তাকে সাসপেন্ড করা হচ্ছে। আজকে কর্মচারীদেরকে মুচলেকা দিতে হচ্ছে যদি ঠিক মতো না হয় তাহলে আপনাদেরকে চাকরি চলে যাবে। এত বড় অধ্যত্ত, চাকরি দিতে পারে না কেন্দ্র সরকার। আজকে গোটা দেশে কোনো চাকরি নাই, আর ওরা বলছে যে চাকরি কেড়ে নিব। আজকে তার ভাই কত এআরও সুইসাইড করে গেল, কত বিএলও সুইসাইড করলো। কি বলবেন আবার বলুন। এই যে জুমলাবাজি, এই যে বুলডোজার, এটার বিরুদ্ধে আমাদের লড়াই। হ্যাঁ, আমরা প্রতিক্রিয়া নিব বিনাদির কাছ থেকে, বলুন। এটা কৃষ্ণ কল্যাণী অর্থাৎ টিএমসি জেনে গেছে যে ওনাদের রায়গঞ্জে স্থান নেই, এখানে বিজেপি জিতবে। এবং গোটা পশ্চিমবঙ্গ, আজকে শুধু রায়গঞ্জের কথা নয়, কালিয়াগঞ্জের কথা নয়, কুচবিহারের কথা নয়, গোটা পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন আবহাওয়া তৈরি হয়েছে বহুদিন থেকেই। সেটা গত 21-এর নির্বাচনের সময় তৈরি হয়েছিল, কিন্তু আমরা কোনো রকম এই ধরনের সাপোর্ট অর্থাৎ নিরপেক্ষ ভোট দেওয়ার যে সুযোগ সুবিধা সেটা আমরা পাইনি, জনগণ সেটা থেকে বঞ্চিত ছিল। আজ নিরপেক্ষভাবে সমস্ত মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, তাদের মতামত প্রকাশ করতে পেরেছে। আজকে দেখছেন কৃষ্ণ কল্যাণী, আমি হেরে যাচ্ছি, আমাকে মানুষের সিম্পেথি আদায় করতে হবে, অথবা একটা কিছু এমন কিছু করতে হবে, আমাকে হাইলাইট হতে হবে, হ্যাঁ, নাহলে আমার ইজ্জতের একটা ব্যাপার থেকে যায়। উনি একটা বড় ব্যবসাদার, ভালো মানুষ, আমি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার রিলেশন ভালো, তবু বলছি জনমতকে সম্মান দেওয়া উচিত। এই যে উল্টো পাল্টা একটা এলিগেশন দিয়ে নির্বাচন কমিশনকে শুধু নয়, গোটা রায়গঞ্জবাসীকে, ফলতায় কি হয়েছে, রায়গঞ্জবাসীকে কলুষিত করার, তাদেরকে অপমান করার অধিকার দিয়ে একটা গোটা নির্বাচনটাকে শেষ করলো বিধানসভা। কোনো আমাকে বলতে দিন ভাই, কোনো রাজনৈতিক নেতার এটা হওয়া উচিত নয়। জনমতকে সম্মান দেওয়া উচিত।
আর থাকলো ইভিএম এর চার্জের ব্যাপার, আমি আগেও বলেছি এখনো বলছি, এটা টেকনিক্যালি ব্যাপার। ওখানে যেমন বিজেপির কার্যকর্তারা প্রহরায় ছিল, দিন রাত প্রহরায় ছিল, টিএমসিরা ছিল, নির্দলের ছিল, তারা কি দেখেনি? তাহলে কেন সিসি ক্যামেরা বন্ধ থাকলো আধ ঘন্টা করে? আমাদের প্রশ্ন তারা দেখেনি, সেটা তো রাজ্যের ব্যাপার। রাজ্যের ব্যাপার না তো, এটা বন্ধ ছিল। সেটা তো সেটা না, দাঁড়ান, এই সেটা বিষয়টা তো আপনাদের বিরুদ্ধেও আছে। ইলেকট্রিসিটি কোথায় বন্ধ হলো, কি হলো, এটা টোটাল ব্যাপারটা কেন সবসময় ওখানে পলিটেকনিক কলেজে ঢুকে ইভিএম এর চার্জার লাগিয়ে ওটাকে চার্জ করে 100 বা 90 করে অপদার্থতার মতো মানসিকতা বিজেপির নেই। তারা জনমতকে সমর্থন করে, জনমতকে সম্মান দেয়। এরকম ভাবনাটা যারা ভাবে তারা খুব নীচ মনের, তারা খুব নীচ প্রকৃতির। আমি এটাকে সমর্থন করি না। আমি জনমত, জনাদেশকে আমি সমর্থন করি, 1 নাম্বার। 2 নাম্বার থাকলো আপনার ওই কাউন্টিং বন্ধ কেন? কাউন্টিং বন্ধ উনি ইচ্ছাকৃতভাবে করেছেন। এর আগেও একটা চেষ্টা চালিয়েছিলেন কৃষ্ণবাবু, উনি ওখানে গিয়ে মানে অযাচিতভাবে, যেখানে এতটা প্রহরা, উনি একজন ক্যান্ডিডেট, ওনার নিয়ম শৃঙ্খলা মেনে, দলের সরকারের সমস্ত রকম পদ্ধতি মেনে ওনার যাওয়া উচিত ছিল, তাহলে ওনাকে নিশ্চয়ই আটকাতো না। আজকে যে দলের নেত্রী, দাঁড়ান দাদা, যে দলের নেত্রী আজকে একটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে ভবানীপুরে চরম প্রতিযোগিতার মধ্যে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এগিয়ে আছে। ভবানীপুরে কিন্তু শুভেন্দু পিছিয়ে আছে, এই দেখতে পাচ্ছি আমরা টেট। হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা পোস্টাল ভোটের রেজাল্ট, এটা হতেই পারে, ক্রমশ প্রকাশ্য। যে দলের নেত্রী একটা অফিসে ঢুকে ফাইল চুরি করে নিজে বুকে বেঁধে বেরিয়ে আসে, সেই দলের কার্যকর্তাদের কতটা সততা থাকতে হয় সেটা ভাববার ব্যাপার। এবং সেই অসততার হাত থেকে, এই নির্যাতনের হাত থেকে মুক্তি দেওয়ার জন্যই কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি আজকে এই রেটে উঠে পড়ে লেগেছে, এবং মানুষকে মুক্তি দেওয়ার জন্যই আজকে এই 26-এর নির্বাচন, নিষ্কলঙ্ক নির্বাচন। আপনাদের গাত্র দেওয়া হচ্ছে কেন এত? এই নিষ্কলঙ্ক নির্বাচন, একটা রক্তবিন্দু ঝরেনি কেন আপনাদের গাত্র দেওয়া? আচ্ছা, এইবার আমরা একটু আসবো অন্য ইলেকশন, একটু অন্য অ্যানালাইসিসে আসবো একটু। তো সেটা গৌরাঙ্গর কাছে যাব, যে গৌরাঙ্গ, বিজেপির যে উত্থান, সেটা কিন্তু আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে 2014 সালের পর থেকে, এবং 14 সাল থেকে শুরু হয়েছিল বলা যায়। আমি আপনাকে আপনিও স্বীকার করবেন, আমি আপনাকে এই ব্যাপারটা আমি বলে দিই। আজকে আমি এই জোর গলায় বিজেপি সম্বন্ধে, বিজেপি নিয়ে কালচার করছি, বিজেপির হয়ে আমি কাজ করছি। 2018 সালে আমি সিপিএম এর ক্যান্ডিডেট ছিলাম পঞ্চায়েত সমিতিতে। সেখানে ভোট লুট করতে গেল, কলেজের ছেলেদেরকে নিয়ে গিয়ে ভোট লুট করতে গেল। সেখানে রাজু বলে একটা ছেলে মারা গেল। একটার পর একটা ভোট লুট করতে, দাঁড়ান দাদা, ভোট লুট করতে করতে যখন গিয়ে ভাগডুমুর বলে একটা এলাকায় গিয়ে ঢুকলো, সেখানকার লোকেরা, ওখানে আদিবাসী অধ্যুষিত এলাকা, সব লোকেরা তখন প্রতিবাদ করলো, গাড়ি পুড়িয়ে দিল, মারধর করলো, ইত্যাদি ইত্যাদি। জানি না কার পাপের ফলে ছেলেটা মারা গেল। সেই তার দায় চাপলো কার উপরে? মহিষ সেনগুপ্তের উপরে। তার দায় চাপলো আমার উপরে, বিরাজের উপরে। আমরা নাকি গিয়ে ওখানে মার্ডার করেছি। 18 সাল থেকে কেস লড়ছি। এটা কোন মানবিকতার লক্ষণ? আজকে কেন আমরা বিজেপিকে সমর্থন করবো না? আমার তো ওখানে থাকা উচিত ছিল। যদি সত্যিকারের রাজনীতি হতো, যদি সত্যিকারের মানবিক থাকতো, আমি এই 63 বছর বয়সে গিয়ে 6 কিলোমিটার দৌড়ে গিয়ে একাতে বোম আর একটা পিস্তল নিয়ে আমি মার্ডার করে দৌড়ে আসছি। আমাদের প্রশ্ন ওই জায়গাতেই বিনাদি, যে 2018 সালে আপনাকে বিজেপি প্রোটেকশন দিতে পারেনি, কারণ বিজেপি সেই অবস্থা ছিল না। কিন্তু বিজেপির উত্থান হলো 2014 সাল থেকে। 14 সালের যে পার্লামেন্টারি ইলেকশন, তখন থেকে কিন্তু উত্থান হলো। এবং আমরা দেখলাম যে সেই সময় যে আমাদের রায়গঞ্জ কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন সেই ফিল্ম স্টার, তিনি এখন বেঁচে নেই, নিমু ভৌমিক। হ্যাঁ, নিমু ভৌমিক কিন্তু ওই প্রথম কিন্তু 2 লক্ষের উপরে বেশি ভোট কিন্তু ক্রস করলো নিমু ভৌমিক বিজেপি থেকে। এবং তার তখন হচ্ছে বিজেপির ভোট ছিল হয়তো রাজ্যে মানে 17 থেকে 18%-এর মধ্যে। কিন্তু তারপর থেকে দেখা গেল যে
যখন এই রাজ্যে বিশেষ করে যখন লেফট ফ্রন্ট চলে গেল এবং তখন থেকে কিন্তু বিজেপি বাড়তে শুরু করলো এবং কথা আছে যে বামের ভোট রামে আসছে হ্যাঁ। এবং এসে সেই রামকে সমৃদ্ধ করছে। তাহলে আজকে এখন এই রামকে পরাজিত করবার জন্য এরা তো- আপনাদের কি কোনো সময় কোনো জায়গা কি এই জায়গাটায় আপনাদের মানে এটাই আপনারা ভাবছেন যে রামের ভোট আবার বামে ব্যাক করে আসুক, তার মধ্য থেকে আপনারা কি জেতার কোনো বাজিমাত করছেন, এই চিন্তা ভাবনা কি ইলেকশন করছেন? দেখুন এখন 2011 সালের পরে যখন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসলেন, মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হলো। মানুষের একের পর এক জনকল্যাণমুখী কাজ, যেটা পিছিয়ে ছিল বাংলা, একসময় পিঁপড়ের ডিম খেয়েও মানুষ থাকতো, বা পাহাড় গন্ডগোল থাকতো, পাহাড়ে খুন থাকতো এবং জঙ্গলমহলে হচ্ছে আতঙ্কবাদীদের ডেরা ছিল, সেই জায়গা থেকে মুক্ত হয়ে বছর দুয়েকের মধ্যেই যখন সেই জায়গায় ঘুরে আসলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলো 104-5টা প্রজেক্ট যখন মানুষের সামনে তুলে ধরা হলো, তখন বামেরা হয়ে গেল আদর্শহারা। তারা 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 সর্বহারার কথা বলতো, তারা শ্রমিকদের ইসের কথা বলতো, তারা দৈনিক মজুরি বৃদ্ধির কথা বলতো, কিন্তু তাদেরকে শোষণ যন্ত্রণায় পরিণত করেছিল এবং তাদের কাছ থেকে শোষণ করা হতো। তো তাদেরকে খালি পার্টির ক্যাডার হিসাবে ব্যবহার করে নিয়ে তাদেরকে গরিব মানে আরও গরিব হয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে যখন মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটলো যখন বাংলার ক্ষেত্রে তখন মানুষ হচ্ছে বাম যখন দিশেহারা, এবং সেই সময় বাম হচ্ছে হাত ধরলো আবার কংগ্রেস এবং তখন যারা কংগ্রেস এতদিন ধরে মার খেয়ে আসছিল সিপিএমের কাছে বাংলায় তাদের রক্তমাখা হাত কংগ্রেসের খুন করেছিল, কংগ্রেসের মাকে রক্তমাখা ভাত খাইয়ে তার ছেলেদের খুন করেছিল, সেই কংগ্রেসের সাথে যখন এক ঝান্ডা নিয়ে যখন রাস্তার মধ্যে মানুষ ওরা হাঁটতো না, তখন মানুষ দেখে যারা কংগ্রেস করতো তারাও কংগ্রেসকে ভোট দিত না, আর যারা সিপিএম করতো তারাও সিপিএমকে ভোট দিত না, তারা টোটাল ভোটটা সুইং হয়ে চলে গেছিল বিজেপিতে, যার ফলে কংগ্রেসের পার্সেন্টেজ এবং সিপিএম এর পার্সেন্টেজ দেখেন 1-2% এসে দাঁড়িয়েছে, টোটাল ভোটটা গ্যাদার হয়ে চলে ছিল বিজেপিতে। তৃণমূল কংগ্রেসের কিন্তু ভোট কমে নাই, 46%। আজকে এবার কি ব্যাক হবে? আমি বলছি বামে ব্যাক হবে কি? আজকে দেখুন কংগ্রেস সিপিএম এর শুভঙ্কর বাবু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাই জন্য তিনি সিপিএম কংগ্রেস জোট মানেননি। আজকে কংগ্রেস যদি 2-4টা, কংগ্রেস তো শূন্য ছিল, কংগ্রেস যে 2-1টা সিট এখন পাচ্ছে বা সিপিএম শূন্য ছিল, সেটাও কিন্তু আজকে সিপিএম এর সম্ভাবনা আমরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কিছুটা ভোট পার্সেন্টের বৃদ্ধির ক্ষেত্রে, সেটা কিন্তু এই পৃথক হওয়ার জন্য এবং তাদের লড়াইয়ের জায়গাটাকে রাখবার জন্য। কিন্তু মানুষকে একবার ওরা ওদের কর্মীদেরকে ভোট দেওয়াই ফেলছে বড় ফুলে পদ্ম ফুলে ওদের কর্মীদেরকে। এবং বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে পরে বিজেপিকে ভোটটা দেওয়া উচিত, একসময় বুদ্ধদেব বাবুও বলে গেছিলেন। তো যাই হোক, এর ফলস্বরূপ সবাই ভোটটা চলে গেছিল, কিন্তু আমাদের সুবিধা হয়েছে, আমাদের লড়াইটা এখন 3-4 জনের সাথে করতে হচ্ছে না, একটাই কেন্দ্রীয় সরকার বিজেপি, যার প্রচুর ব্যর্থতা, এত এলিগেশন এবং গোটা ভারতবর্ষ জুড়ে আজকে আমেরিকার কাছেও থাপ্পড় খাচ্ছে, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, বাংলাদেশ প্রতিদিন হুমকি দিচ্ছে। ভারত একটা দুর্বল প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। সুতরাং আমাদের লড়াই ক্ষেত্রে দেখবেন যে আজকে দিনের শেষে দেখবেন যে তৃণমূল কংগ্রেস আমাদের 200-র বেশি আসন পাচ্ছে। আচ্ছা বিরাদি, তাহলে এই যে আলোচনাটা হচ্ছে আমাদের যে বাম থেকে ভোট এসে রামে ঢুকেছে এবং রাম সমৃদ্ধ হয়েছে, বিজেপি সমৃদ্ধ হয়েছে, তাহলে এবারের যে নির্বাচন সেটা কি সেই যে বামের ভোটটা যে রামে এসেছিল সেটা কি বিজেপি থেকে আবার কি সিপিএম এ ব্যাক করবে বলে মনে হচ্ছে আপনার? এটা জনমতের ব্যাপার দাদা, এটা নিয়ে আমি এভাবে যদি করে যায় তাহলে কি বিজেপি না আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। তবে মানুষ এটা ঠিক চাইছে, যেহেতু সিপিএম বা বাম এখন ক্ষমতায় নেই, মানুষকে এই মানে অত্যাচারের হাত থেকে বাঁচতে হবে, নিঃশ্বাস নিতে হবে। হ্যাঁ, এই শ্বাসরুদ্ধ পরিস্থিতি সরকারের মতো অবস্থায় প্রত্যেকে একটা মাথার উপর ছাতা খুঁজছিল, আমার মতো করে আমি যেমন খুঁজেছিলাম যে আমাকে মার্ডার কেসের আসামি করে দিয়েছে, আমার মাথার উপর ছাতা থাকা দরকার, তাহলে আমি এখান থেকে বাঁচবো কি করে। তো প্রত্যেকে এরকম একটা মাথা গোজার ছাতা খুঁজছে, অত্যাচারিত হয়ে মানুষ একত্রিত হচ্ছে এবং সেটা বিজেপির দিকেই আসছে ধাবিত হয়ে, এবং এই সরকারের বিরুদ্ধে বিজেপির পক্ষে ভোটটা দিচ্ছে মানুষ। কি বলবেন আপনি?
দেখুন মানুষ অত্যাচারিত হয়ে মানুষ বিজেপির কাছে আসছে, ইউনাইটেড হচ্ছে। অত্যাচারিত হয় না, ওদের কাছে আছে খুব সূক্ষ্মভাবে। দেখুন গোটা দেশে যখন, গোটা দেশের অর্থনীতি যখন তলানিতে, জিডিপি যখন তলানিতে, এবং ভারত যখন, এখন আগে কি হতো, অটল বিহারী বাজপেয়ী বা এর আগে যারা ছিলেন মনমোহন সিং এর সময় ভারত ঋণ দিত অন্যান্য দেশগুলোকে, কিন্তু এখন ঋণ দেয় না, ঋণ নেয়। তো সেই জায়গাটায় বুঝতে হবে ভারতবর্ষের অর্থনীতিটা কোন জায়গায়। সত্য আম্বানি আদানিকে, কৃষকদেরকে ঋণ মুকুব করা হয় না, কিন্তু আম্বানি আদানিদেরকে হচ্ছে হাজার হাজার কোটি টাকা ঋণও মুকুব যেমন ছাড় দেওয়া হয়, আবার হচ্ছে 1 টাকায় জমিও দিয়ে দেওয়া হয়। তো এগুলো ঘটনাগুলো তো সব আমরা জানা রয়েছে। এবার বিষয়টা মানুষকে খুব পোলারাইজড করে দেওয়া হয়েছে। মানুষ ওনার কাছে ইসে নয়, মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে হিন্দুত্বের একটা আফিংয়ের নেশা খাইয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে হিন্দু সেফ নয়, শাখা পলা পড়ে থাকতে পারবে না বাংলায়। মুসলিমরা সম্প্রদায় বেড়ে যাচ্ছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকছে, এসআইআর করতে লাগবে, রোহিঙ্গা ঢুকে যাচ্ছে। এই যে কনসেপশনগুলো দিয়ে দেওয়া হয়েছে না, যার ফলে মানুষ ওনাদের মতো মানুষরাও বিজেপিটা করছে। কিন্তু কনসেপশন দিলে পরে কি হবে? আজকে দেখুন আমরা যদি যাই উত্তরপ্রদেশে, আমাদের হরিশ্চন্দ্র ঘাট থেকে শুরু করে সমস্ত ঘাটে 150টা মন্দির ভেঙে দেওয়া হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জগন্নাথ মন্দির, শিব মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির এগুলো তৈরি করছেন। পুরোহিত ভাতা দিলে ওনাদের অবজেকশন হয়। আর উত্তরপ্রদেশে পুরোহিতদেরকে, শঙ্করাচার্যদেরকে ওনারা মারেন। বাংলায় যখন পুরোহিত ভাতা দেওয়া হয় তখন অবজেকশন হয়। হিন্দুদের এসআইআরে 63 লক্ষ নাম বাদ যায় কেন, তার উত্তর ওনারা দিতে পারেন না। কেন মানুষ এই যে ভোটটাতে যে কিছুটা এগিয়ে যেতে দেখছেন না, এটা এসআইআরে 63 লক্ষ যে হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া হয়নি বা অন্য সম্প্রদায়ের মানুষদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, তার প্রভাব যে সেই ভোটগুলোকে কেটে দেওয়া হয়েছে। মানুষ অধিকার প্রয়োগ করতে পারে নাই। আজকে সিআরপিএফ বিভিন্ন জায়গায় যখন এসআইআর এর নামে বিভিন্ন জায়গায় বলা হলো যে বাড়ি বাড়ি ভিজিট করে সবার নাম 100% নাম তোলা হলো, তাহলে 100% ভোট হলো না কেন? 7% বা 8% ভোট কমে গেল। মানে সিআরপিএফ দিয়ে ওই পাড়ায় গুন্ডা পাড়ায় হচ্ছে একটু থ্রেট মেরে আসা হয়েছে যে ভোট দিতে যদি উল্টাপাল্টা 4জন 5জন বা 1জন 2জন দেখি পিটানো হবে। মানুষ ভয়েই যায়নি, আরো 100% ভোট হতে হতো। 100% ভোট হলে আমরা নিশ্চিত হতে পারতাম যে না, নির্বাচন কমিশন সফল হয়ে গেছে। কিন্তু এতদিন ধরে মৃত ভোটার, এটার স্থানান্তরিত ভোটারদেরকে তো ওনারাই রেখেছিলেন, পশ্চিমবঙ্গে নয় না, উত্তরপ্রদেশেও রেখেছিলেন। 2 কোটি উত্তরপ্রদেশ থেকে নাম বাদ গেছে, অন্যান্য রাজ্যেও নাম বাদ গেছে। তাহলে মৃত ভোটারদেরকে রেখে দেওয়ার দায়ভার তো ইলেকশন কমিশনকে নিতে হবে, রাজ্য সরকারকে নয়। আচ্ছা বিনাদি, যেটা কোরাম প্রশ্ন করেছে একটা, সেটা হচ্ছে যে ধর্মীয় ব্যাপার। বিজেপি একটা ন্যারেটিভ তৈরি করেছে বা মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে একটা চিন্তা ভাবনা যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সম্প্রদায়দের শোষণ করে, এবং উল্টো দিকে বিজেপি আবার সনাতনীদেরকে বলছে একসঙ্গে ইউনাইটেড হতে। এর মাঝখান আমরা দেখলাম যে 2-3 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হিন্দু মন্দির প্রতিষ্ঠিত করলেন অনেক, পুরীতে জগন্নাথ ধাম তৈরি করলেন, শিলিগুড়িতে মহাকাল, দুর্গাঙ্গন, এই সব কিছু কিন্তু 3-4 বছরের মধ্যে কিন্তু হিন্দু, মানে তিনি যে হিন্দুদেরকে ভালোবাসেন সেটাও তো প্রমাণ করছেন। এর মধ্যে যে আপনারা কি বুঝছেন, তিনি তো তাহলে মানে সংখ্যালঘু এবং হিন্দু সবার জন্য কাজ করছেন। একটু প্রসারিত ভাবে বলি, ভারতবর্ষের মানচিত্র সীমাবদ্ধ। ভারতবর্ষটা ভাগ হলো জাতির ভিত্তিতে, যেখানে মুসলমান বেশি থাকবে সেটাকে পাকিস্তান করে দেওয়া হলো। কার ইন্ধনে করা হলো আমি অত দূর যেতে চাচ্ছি না, সবাই জানেন। আর যেখানে হিন্দুরা থাকবে সেটাকে হিন্দুস্তান করে দেওয়া হলো। ক্রম পরিবর্তনের ফলে আবার পাকিস্তান 2 ভাগে ভাগ হয়ে গেল, বাংলাদেশ এবং পাকিস্তান। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পূর্ব পাকিস্তান এবং ওটা দুটো ছিল, এটা বাংলাদেশ, বাংলাদেশ 71-এ বাংলাদেশ হলো। এখন যদি ওরা জাতির ভিত্তিতে একইভাবে জন্ম, এক মায়ের গর্ভ থেকে জন্ম 2 রাষ্ট্রের, সেই 2 রাষ্ট্র তাদের সম্ভ্রম যদি তারা বাঁচায় রাখতে পারে, তাহলে আমার সম্ভ্রম আমি বাঁচিয়ে রাখবো না কেন? 1 নম্বর প্রশ্ন। জাতের ভিত্তিতে ভাগ হয়েছে। যেসব মুসলমান বন্ধুরা এই ভারতবর্ষকে নিজের আত্মার সঙ্গে
একাত্ম করে নিয়ে কিন্তু আপনি দাঁড়ান না, আমাকে শেষ একটা করতে কথা দিন, বলছি, আমি একটা বলছি কথা আপনাকে ধরেছি, আমি সেটা বলছি হচ্ছে দাদা ভারতীয় সংবিধানে সেকুলার কথাটা কিন্তু লেখা আছে। লেখা থাক, হ্যাঁ। লেখার জায়গায়, কিন্তু আজকে ঘরে বসে আমরা যেটা অনুধাবন করছি হ্যাঁ। যে আজকে এতদিন পর্যন্ত মোগলরা সাম্রাজ্য করে গেছে, অমুক করে গেছে, তমুক করেছে, ভারতবর্ষের উপর বহুদিন শাসন করে গেছে, তারপরে এই বিভাগ হলো। এই বিভাগের ফলে আজকেও যদি আমাদের কারোর প্রধানত হতে হয়, আমার মা বোনদের একটা গোষ্ঠীর দ্বারা নির্যাতিত হতে হয়, অত্যাচারিত হতে হয়, আমার সরকার যদি তাকে তোষণ করে, আপনি দেখেছেন কয় জায়গাতে হয়েছে তাদের বিচার? যতগুলো মা মেয়ে, যতগুলো আজকে নির্যাতিতা হয়েছে, আমার এই 3 অক্ষরের ওয়ার্ডটা বলতে খুব লজ্জা লাগে, সবাই শোনে। কিন্তু 3 বছর ধরে তো তিনি আবার হিন্দুদেরকেও আপনি এটা একমাত্র উনি করেছেন ভোট ব্যাংকের জন্য করেছেন। মানুষকে উনি একটা গোষ্ঠীকে তোষণ করতে করতে এমন জায়গায় নিয়ে গেছেন, আজকে ফিরহাদ হাকিমের মতো লোক একটা মিনি পাকিস্তান কলকাতার বুকে তৈরি করে বসে আছে। ভাবতে পারেন আপনি আমরা কোথায় আছি? আজকে টিভিতে ছেলেরা ওপেন বলছে ভোট বাড়াতে দাও, তোমাদের দেখিয়ে দেব। হিন্দু ছেলেদের নাম দিয়ে, রাজু অমুক ধমুক নাম দিয়ে আজকে মুসলমানরা হিন্দু মেয়েদেরকে প্রভাবিত করে তাদেরকে নিয়ে গিয়ে বিক্রি করছে, তাদেরকে ব্যবহার করছে। ভাবতে পারেন? আপনি করুন তো, একটা সংখ্যালঘু ঘরের মেয়েকে আপনি এইভাবে ব্যবহার করুন তো, করতে পারবেন না। তাহলে আজকে আমার ঘরের কেন? আমার সম্মান বাঁচাতে আমাকে অবশ্যই, আমি একটা হিন্দু সমাজ, সনাতনী বংশে জন্ম আমার, সনাতনী সমাজ আমাদের, আমি এটাকে রক্ষা করব। থাকলো SIR, উনি বলে গেলেন SIR অমুক ধমুক 100% ভোট হয়নি। আমি দাঁড়ান একটা বুথের হিসাব দিয়ে নি, 998টা ভোট, 962টা ভোট পোল হয়েছে, 4 জন স্টাফ ছিল, ওরা একই বিধানসভার, 966টা পোল হয়েছে। কি বলছেন উনি? কি বলতে চাচ্ছেন যে ভোট হয়নি? আর SIR এর জন্য যারা বিদেশে ছিল, রেলের টিকিট না পাওয়ার পরেও প্লেনের টিকিট করে এসে নাম কাটার ভয়ে তারা ভোট দিয়েছে। এবার ভোটের হার আপনারা দেখেছেন? কোথাও 60% আছে, 50% কোথাও ভোট হয়েছে? সব জায়গায় 90-এর উপরে 85, 80, 89 এইভাবে ভোট হয়েছে। হ্যাঁ, গৌরঙ্গ এবার আপনি বলুন। দেখুন, দিদি বলছিলেন যে হচ্ছে এখানে দাঁড়া ভাই 1 মিনিট, জগন্নাথ মন্দির, দিদিমণি আমারও খারাপ লাগে, আমি একজন নারী আর আমি ওনাকে সম্মান করি। আমাদের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, প্রথম পশ্চিমবঙ্গে এসছেন, যেমন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের ইন্দিরা গান্ধী। সে যে দলেরই থাকুক, আমরা তখন খুব ছোট ছিলাম, কিন্তু সেই সময়কার যারা মায়েরা, পাড়ার মায়েরা যারা একটু মানে নেতৃত্ব গোছের ছিল, একটু জাদরেল ছিলেন, তাদের নাম দেওয়া হতো ইন্দিরা গান্ধী। কারণ সেই সময় মেয়েদের বুকটা 36 ইঞ্চি হয়ে গেছিল যে ইন্দিরা গান্ধী এসছে। ঠিক তদ্রুপ কিন্তু আমরা ভেবেছিলাম, আমরা যে পলিটিক্সে করি না কেন, আমরা ভেবেছিলাম যে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য ভাববে, মহিলাদের জন্য কর্মসংস্থান করবে এবং সব রকম উনি সুযোগ সুবিধা মহিলাদের, কিন্তু ওনার দ্বারাই মহিলারা বেশি নির্যাতিতা এই ভোট ব্যাংকের জন্যই। উনি নিশ্চিন্তে একজন ভালো মানুষ, উনি ভালো রাজনীতিবিদ, উনি ভালো বক্তা, ওনার সব গুণ আছে, কিন্তু কেন জানি না উনি একটা গোষ্ঠীকে ইয়ে করতে গিয়ে হিন্দু মন্দির তৈরি করলেন। হিন্দু মন্দির ও যেটা বলতে যাচ্ছিলাম, ওনাকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি, ওনাকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারপরে উনি সিদ্ধান্ত নিলেন যে কলকাতার বুকে আমি একটা জগন্নাথ মন্দির প্রতিস্থাপন করব, করেছেন। হ্যাঁ, মহাকাল মন্দির। তারপরে উনি সৃষ্টি করলেন যে কি বলে নাম, অযোধ্যাতে আমাদের হয়ে গেল রাম মন্দির হয়ে গেল, তার পরিবর্তে উনি তৈরি করলেন মহাকাল মন্দির। দুর্গা মন্দির করলেন এখানে দুর্গাপুরে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে এগুলো নিঃসন্দেহে একটা স্থাপত্য। উনি চলে যাবেন, মানুষ মরণশীল, কিন্তু ওনার যে স্থাপত্য, ওনার যে চিন্তা ভাবনা, ওনার যে চিত্রকলা, এগুলো কিন্তু মানে আগামী প্রজন্মের জন্য উনি রেখে যাবেন। এগুলোকে আমি সমর্থন করি। পাশাপাশি বাবরি মসজিদ ভেঙে যদি রাম মন্দির হয়,
তাহলে আরেকটা বাবরি মসজিদ যখন হতে নিল উনি প্রতিবাদ করলেন না কেন, মুখে কুলু পাতলেন কেন? এটা কি বাবর কি কোনো ধর্মগুরু, বাবর কি কোনো শিক্ষাগুরু, বাবর কে? মানে কোন বাবরি মসজিদ? হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। তাহলে ওনার রাজ্যে আজকে হুমায়ুন কবির বাবরি মসজিদ, আমি আপনাকে প্রমাণ সহকারে বলতে পারি। হুমায়ুন কবিরকে তো তৃণমূল দল থেকে বহিষ্কার করেছে, তারপরে তো করেছে। ওর দল থেকে বহিষ্কার করার পরে একটা রাজ্যে এই ধরনের ক্ষমতা আছে একটা রাজ্যে একটা বাবরি মসজিদ তৈরি করার? কি বলবেন এবার বলুন। রাজ্যে একজন কেউ এইভাবে বাবরি মসজিদ তৈরি করলে রাজ্যের কর্তা কিছু বলবে না, তাকে বাধা দেবে না? বাবরি মসজিদ তৈরি করলেন নতুন করে, আপনারা কেন বাধা দিচ্ছেন রাজ্য সরকার থেকে? আমি আশা করবো দিদির সময়টাতে আমি ডিস্টার্ব দিই নাই। বাবরি মসজিদের জন্য তৈরি করবার জন্য আমরা ভিডিওতে দেখেছি কত টাকার ডিল বিজেপির সাথে হয়েছিল, কত টাকা নিয়েছিল বিজেপির কাছ থেকে, এবং পিছন দিক থেকে বিজেপি টাকা দিয়ে যে বাবরি মসজিদের ইস্যু ইলেকশনের আগে আনবার চেষ্টা করছিল হুমায়ুন কবিরকে নিয়ে, সেটা কিন্তু সবার সামনে অলরেডি মানুষ দেখে নিয়েছে। মানুষ হিন্দু মুসলিম এবং এই মসজিদ ওই মসজিদ করবার নাম করে যে ভাগাভাগির লড়াইটা, সেটা বিজেপি মিমকেও যেমন ব্যবহার করেছে, হুমায়ুন কবিরকেও কেউ ব্যবহার করছে। নাহলে হুমায়ুন কবিরের ক্ষমতা নেই এরোপ্লেন নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় করণদিঘির মাটিতে এসে মিটিং করে যায়। হুমায়ুন কবিরের বাপ জন্মের কোনো ক্ষমতা ছিল না অত টাকা নিয়ে একটা হেলিকপ্টার ভাড়া করে নিয়ে সমস্ত জেলাতে ঘুরে বেড়াবে। বুঝতে হবে বিষয়টা, যে মুসলিম ভোট, মাইনরিটি ভোট যদি তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে নেওয়া যায় তাহলে ওদের জিততে সুবিধা হবে, সেই জন্য করা হচ্ছে। আর হিন্দু মুসলিমে বাবরি মসজিদ রাখলে পরে তাদের প্রচারের মাধ্যমটাও ভালো করা যাবে এবং হিন্দুদেরকে একত্র করার ক্ষেত্রেও বা ভুল বোঝানোর ক্ষেত্রেও সুবিধা হবে। আজকে আমি একটা কথা বলবো, দিদি বলছে যে এখানে মুসলিম তোষণ মমতা বন্দ্যোপাধ্যায় করছে বা মহিলাদের ক্ষেত্রে এই ঘটনা। আপনি পশ্চিমবঙ্গ ছাড়া ডবল ইঞ্জিন শাসিত রাজ্য এবং দিল্লির ক্ষমতায় 12 বছর ধরে নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই হিন্দুরা রয়েছেন। তাই যদি হয় তাহলে হিন্দুদের আতঙ্কবাদীর সংখ্যা দিল্লিতে কেন বেড়ে যাচ্ছে? কেন পুলওয়ামার মতো ঘটনা ঘটতেছে? কেন হচ্ছে বাড়ির সামনে গিয়ে গুলি করে মেরে দিয়ে চলে যাচ্ছে, আর এত আরডিএক্স নিয়ে ঢুকে যাচ্ছে? এটা যেমন প্রশ্ন, তেমনি যদি উত্তরপ্রদেশে যাই, উত্তরপ্রদেশে তো বাংলার থেকেও বেশি মুসলমান রয়েছে। সেখানে মধ্যপ্রদেশে যদি যাই তাহলে বাংলার থেকে বেশি মুসলমান রয়েছে। আজকে যদি বিহারে যদি যাই, বাংলার থেকে বেশি মুসলমান রয়েছে। তারা থাকলো কি করে? বাংলাতেই যদি মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সেল্টার হন, মমতা বন্দ্যোপাধ্যায় তো গোটা দেশের রাজনীতি বা দায়িত্বে নয় অন্যান্য জেলার, অন্যান্য রাজ্যে, তাহলে অন্যান্য রাজ্যে মুসলিমদেরকে কে তোষণ করছে? আজকে একটা ঘটনা, যে মব লিঞ্চিং এর ঘটনা উনি বলছেন বিভিন্ন জায়গায়, আজকে তো এই যে সাজিয়ে একটা মেয়েকে নিয়ে যাওয়া হলো কুম্ভমেলায় হাইলাইট করার জন্য, মোনালিসা ভোসলে খুব চুরি বেচলো, হিন্দু 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 কিন্তু একদম সবাই আরো থেকে চলে গেল, দেখতে চলে গেল। সেই মোনালিসা ভোসলে মধ্যপ্রদেশের মেয়ে, সে বিয়ে করলো একটা মুসলিম ছেলেকে। কি করে, কেন আটকাতে পারলো না মধ্যপ্রদেশ? ওদের সেখানকার সরকার কেন আটকাতে পারলো না মব লিঞ্চিংকে? কেন আটকালো লাভ জিহাদকে? কেন আটকাতে পারলো না? শুধু বাংলাদেশের কথা বললে হবে না, বা একটা বোরখা পরা নিয়ে কেরলে যখন কর্ণাটকে যখন ইলেকশন হয় তখন বোরখার ইস্যু অন্য একটা স্টেটে রেখে দেওয়া হয়, যখন পশ্চিমবঙ্গে ইলেকশন আসবে তখন বাবরি মসজিদের মতো একটা ইস্যু রেখে দেওয়া হবে। এগুলো মানুষদেরকে বোকা বানানো ছাড়া আর কিচ্ছু নয়। না, শুধুমাত্র যদি মব লিঞ্চিং এর ঘটনা ঘটে থাকে বা লাভ জিহাদের ঘটনা যদি দিদি বলে থাকে, গোটা ভারতবর্ষে ওটা বিজেপি প্ল্যান এবং নিজের ভোটটাকে কায়েম রাখার প্ল্যান। এসআইআর যে হলো, এই এসআইআর প্রসেসে আমরা বিনাদি দেখলাম যে 90 লক্ষের মতো ভোটারের নাম বাদ চলে গেল, এবং তারপরেও পরবর্তীতেও দেখলাম যখন অ্যাডজুডিকেশন হলো প্রায় 27 লক্ষের মতো লোক ভোট দিতে পারলো না। এই যে ভোট দিতে যে পারলো না 27 লক্ষ লোক, তো এই যে ভোটটা কি মানে বিজেপির পক্ষে ছিল নাকি তৃণমূলের পক্ষে বা শাসক শ্রেণীর পক্ষে ভোটটা ছিল, যে ভোটটা 27 লক্ষ চলে গেল? দাঁড়ান, একটা কথা আগে ওনার প্রশ্নের একটা উত্তর দিয়ে দিই। উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে শুধু কি বাংলাতেই হিন্দু মুসলমান তোষণ হচ্ছে, বিহারে কি হচ্ছে না? ইউপিতে হচ্ছে, বিহারে হচ্ছে এত। হ্যাঁ,
ওখানে ডবল ইঞ্জিন সরকার আছে বলে ওখানে মুসলিমরা বা সংখ্যালঘুরা, ওখানকার যে সংখ্যালঘু, তারা মাথাচাড়া দিতে পারে না, ভুল। উত্তরপ্রদেশে গরুর মাংস বিক্রিতে যেটা গোটা দেশে 8 নম্বরে ছিল, এখন 1 নম্বরে চলে গেছে। গরুর মাংস বিক্রেতাদের কাছ থেকে 860 কোটি টাকা বন্ডে নিয়েছে নরেন্দ্র মোদী, বিজেপি নিয়েছে পার্টি অফিসে। আজকে উত্তর দিতে লাগলো বিজেপিকে। গরুর মাংস বিক্রিতে ভারতবর্ষ যেখানে 8 নম্বরে ছিল আগে, এখন 1 নম্বরে কেন? হিন্দুত্বের কথা বলা হচ্ছে। চিন্ময় প্রভুকে বাংলাদেশ থেকে ইসকনের মধ্যে চিন্ময় প্রভুকে বের করতে পারে না এই দুর্বল প্রধানমন্ত্রী। একটা বাংলাদেশ থেকে চিন্ময় প্রভু এখনো আটকে আছে, তাকে বের করে নিয়ে আসতে পারে না। আর এদিকে আমাদের গ্যাস পাঠায় যায় বাংলাদেশের মানুষদের জন্য। আমরা 25 দিন ধরে লাইনে দাঁড়িয়ে গ্যাস পাই না, আর বাংলাদেশের মানুষ ফ্রিতে আমাদের দেশ গ্যাস দিচ্ছে, আমাদের দেশ টাকা দিচ্ছে। যে বাংলাদেশ প্রতিদিন চিকেন নেক দখল করার কথা বলে, আমাদের পশ্চিমবঙ্গের উপরে হুমকি দেয় এবং হচ্ছে ভারতবর্ষের উপরে হুমকি দেয়, তাকে গ্যাস পাঠায়, টাকা পাঠায়। চিন্ময় প্রভুকে সনাতনীকে বলে, আর সনাতনীকে বের করে আনতে পারে না। আর মাংস বিক্রিতে 1 নম্বরে পৌঁছে যায়। যে সময় দেশটা সেটাকে লজ্জা, এটা গুগল মিলিয়ে দেখে নেন, 1 নম্বরে এখন ভারতবর্ষ গোমাংস বিক্রিতে। নরেন্দ্র মোদীর আগে আসার আগে তখন ভারতবর্ষ 8 নম্বরে ছিল। আজকে গোমাংস আর গরু হত্যা আর গরুর চোনা আর গরুর গোবরের কথা বলছেন, আর তাদের পিছন দিক থেকে বিক্রির মদতটা আপনারা করছেন। উত্তরটা দিতে হবে আপনাদেরকে। কি বলবেন বলুন, যে আপনাদের যে চিন্ময় প্রভু, যিনি সনাতনী একজন সন্ন্যাসী, তিনি তো বহুদিন ধরে বাংলাদেশের জেলে পড়ে রয়েছে এবং তিনি তো বেরোতে পারছেন না। পররাষ্ট্রনীতি আমাদের দেশে সমস্ত দেশগুলো আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে ভূমিকা কি ছিল? কিচ্ছু নাই, বের করে আনতে পারে না। যাকে একদম সনাতনী কথা বলছে, আবার সনাতনীকে 2 বছর হয়ে গেল জেলে পড়ে আছে, তাকে বের করে আনতে পারে না। এই দুর্বল প্রধানমন্ত্রীর সময় আমরা দেখি নাই। আবার বাংলাদেশকে তো আমরা সবকিছু রপ্তানি করছি আবার আগের মতো। একদম ওনার কথার মধ্যে বাস্তবতা আছে, একদম এটাকে অস্বীকার করা যায় না। এই প্রশ্নটা আমাদের সকলেরই, যে আজকে যদিও চিন্ময় বাবুকে ওখানে রাখা, মানে ওখানে যারা আমাদের এখন পর্যন্ত যেসব সনাতনী মানুষজন থেকে গেছেন, বিভিন্ন কারণে ওনারা আসতে পারছেন না, বা কিছু প্রপার্টি এদিকে করে দিয়েছেন, কিছু লোকজন এদিকে পাঠিয়ে দিয়েছেন, আর কিছু লোক ওখানে আছে ভবিষ্যতে চিন্তা ভাবনা করে নিয়ে, তাদের মধ্যে চিন্ময় মহাপ্রভু একজন। এবং এটা আমাদের কাছে দুঃখ লাগে, যখন দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মেরে দিল গাছের মধ্যে বেঁধে, এটা নিয়েও আমরা আন্দোলন করেছিলাম। চিন্ময়বাবুর জন্য আমাদের কষ্ট হয়, আর ওনার কষ্ট হয়, এটা বাস্তব। এবং এটা আমরা আমাদেরও প্রশ্ন যে সত্যি যে বাংলাদেশকে স্বাধীন হওয়ার জন্য আজকে আমাদের এত সৈন্য মারা গেল, এত মা বিধবা হলো, এত বোন বিধবা হলো, আজকে সেই বাংলাদেশ কোনো না কোনোভাবে আমাদের পিছন দিয়ে ছুরি ভোকার চেষ্টা করছে। অর্থাৎ যত আতঙ্কবাদী আসছে, তারা কেউ না বেশিরভাগই বাংলাদেশের বুকের উপর দিয়ে এসে আজকে ভারতে ঢোকার চেষ্টা করছে। বাংলাদেশের ভেতর দিয়েই তারা কেউ হিন্দু নাম দিয়ে, কেউ মুসলমান নাম দিয়ে, বেশিরভাগ লোক আসছে তারা কিন্তু ওখানে ওখানে হচ্ছে মোহাম্মদ, এখানে হয়ে যাচ্ছে সিল বা সরকার, ওখানে হয়ে যাচ্ছে ওরা সরকার লিখছে মুসলমান সরকার, এখানে সে হিন্দু সরকার হয়ে যাচ্ছে। এইরকম ভাবে মানে ছল করে এখানে ঢোকার লোকের অভাব নেই। এটা একটা দিক যেমন হলো, ওনার সঙ্গে আমি সহমত। এই প্রশ্নটা ভারত সরকারের কাছে আমারও, যে কেন আমরা এই রপ্তানিগুলো করি। আন্তর্জাতিক একটা চুক্তিবদ্ধ আছে, একটা বিদেশ চুক্তিবদ্ধ আছে, সেই জায়গাটাতে গিয়ে আপনি হাত দিতে পারবো না, কারণ ওদের ইন্টারনাল কিছু ব্যাপারগুলো থাকে। বিদেশ চুক্তি, ওই জায়গাটাতে মানে আপনার আমার মতো জনতার তো হস্তক্ষেপ। আমরা প্রশ্নটা রাখতেই পারি যে বাংলাদেশ আজকে আমাদের উপর এত টর্চার করছে, সেই বাংলাদেশকে কেন সমীহ করা হচ্ছে, কেন একটা বড় স্টেপ নেওয়া হচ্ছে না, সেটা ক্রমশ প্রকাশ্য। আজকে তো গোটা বিশ্ব একটা যুদ্ধে এটাও কি দেখা যায় না, যে একটা নির্দিষ্ট শ্রেণীর লোক যদি অপরাধ করে থাকে, তার জন্য একটা দেশে সমস্ত লোক তো দোষী হতে পারে না। তাদের খাদ্য দ্রব্য, সেগুলো তো এসেনশিয়াল জিনিসগুলো তো দিতেই হবে পাশের দেশে। একটা গাইডলাইন আছে, বিশ্ব চুক্তি, একটা বিশ্বের একটা চুক্তি আছে, সনাতনী সন্ন্যাসী যিনি
আহত রয়েছে দীর্ঘদিন ধরে, তাকে কেন রেস্কিউ করার জন্য নিশ্চয়ই কিছু ইন্টারন্যাশনাল প্রেশারটা দেওয়া হয়? হ্যাঁ নিশ্চয়ই এটাই কিছু তো আছে। গৌরবাবু হ্যাঁ, হ্যাঁ, ওটা- এই প্রশ্নটা আমারও ভাই, এই প্রশ্নটা এই যথাযথ প্রশ্ন, এই প্রশ্নটা আমারও। দিদি যে আর কথাটা যেটা- বলছে- ভাই দাঁড়ান, আমাকে বলতে দেন। আর যেটা আপনার বাকি প্রশ্নগুলো হচ্ছে, এটা হচ্ছে আন্তর্জাতিক একটা চুক্তি, এর মধ্যে আমরা হস্তক্ষেপ করতে পারি না। অবশ্যই আন্তর্জাতিক চুক্তিতে এটাও পারে মহারাজজিকে ওখান থেকে বের করে নিয়ে আসা, এবং সেটা বিদেশ মন্ত্রক কিভাবে কি কাজ করছেন, কেন ওনাকে এতদিন রেখেছে, কি তার ফলাফল, না বাংলাদেশকে অ্যাটাক করবে, বাংলাদেশ যেভাবে পাকিস্তান চাচ্ছে আমাদের এই লেকটাকে নিয়ে, চিকেন লেকটাকে নিয়ে গিয়ে একটা রাজ্য, এটা তো উনি বললেন, ওনার মুখ থেকে ভালো লাগলো শুনতে, একজন মানে কি বলবো, মানে আমার খুব ভালো লাগছে ওনার সঙ্গে কথা বলতে, যে কোনো কোনো সময় রেগে যাচ্ছেন, খুব জোরে কথা বলছেন, সেটাও ঠিক, কিন্তু ভালো লাগছে এই কারণে যে উনি চিকেন লেগটার কথাটা উনি তুলেছেন, যেটা আমাদের দিদিমণি চাইছে, চিকেন লেগটাকে জুড়ে দিয়ে বাংলাদেশের সঙ্গে জুড়ে দিয়ে আমি এই একটা রাষ্ট্র তৈরি করে বাংলাদেশের সঙ্গে, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি সেই রাষ্ট্রে গিয়ে আমি সেখানকার প্রধানমন্ত্রী হতে পারি, এরকম একটা স্বপ্ন উনি হয়তো দেখছেন, কারণ সেটা প্রকাশ্য নয়, এটা একটা ভাবনার মধ্যে থাকতেই পারে। উনি তো তার পরবর্তীতে দিল্লি যাওয়ার, উনি তো এখন মাঝে মাঝে বলছেন না, তো দিল্লি যাওয়ার স্বপ্ন না দাদা, আমি আবারও বলছি, আমার মুখ্যমন্ত্রীকে আমি খুব সম্মান করি, ওনার দিল্লি যাওয়ার স্বপ্নটা ভেঙে গেছে, উনি এখন চেষ্টা করছেন যে এইভাবে করে প্রধানমন্ত্রীটা হওয়া যায় কিনা। রাজ্যগুলোকে ভেঙে দিয়ে রাজ্যগুলোকে চিকেন লেগ শহর, এই যে বাংলাদেশের অংশটাকে নিয়ে, পশ্চিমবঙ্গের অংশটাকে নিয়ে একটা আলাদা রাষ্ট্র, মানে তার মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও বলেছেন প্রত্যক্ষ মদত ভাগ থাকবে বাংলাদেশে। হ্যাঁ, একদম একদম এটা একদম। শুনুন, এইগুলো এই সমস্ত জিনিস না বলে তো এটা বিজেপির ব্রেন ওয়াশ, বিজেপি যা শিখিয়ে দেয়, যা বলা হয় সবই, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও বলে না, নিজের রাষ্ট্রনীতি যখন দুর্বল হয়ে পড়ে, নিজে যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে ধাক্কা খেয়ে থেকে মুখ সিটকে বসে থাকে যে প্রধানমন্ত্রী, যেদিন হচ্ছে আমাদের সেনারা রাত্রেবেলা জবাব দিচ্ছিল, আমরা দেখেছিলাম পিওকে সেই রাত্রে পুলওয়ামার জন্য পিওকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমরা দখল করে নিতে পারতো আমাদের সেনারা, সেই দিনই তাদেরকে সিজ ফায়ার করে দেওয়া হলো, তাকে বন্ধ করে দেওয়া হলো। তার মানে বুঝতে লাগবে যে তার বিদেশ নীতিটা কি রয়েছে। বিদেশ নীতি নরেন্দ্র মোদী চালাচ্ছেন না, গোটা ভারতবর্ষ এখন চালাচ্ছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করে দিচ্ছে যে তুমি রাশিয়া থেকে তেল কিনতে পারবে না, যে তেল কিনে দিয়ে সাধারণ মানুষকে কম পয়সায় তেল তুমি দিতে পারবে না, তোমাকে আমাদের কাছ থেকেই বেশি দামেই তেল কিনতে লাগবে। আজকে হরমুজে যখন যে ইরান আমাদের কাছের ছিল এবং সবসময় সহযোগিতা করেছে আমাদের ভারতবর্ষকে, সেই ইরানের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ডুয়েল থিওরি নিয়ে খেলে গেলেন, চুপচাপ থাকলেন, মাঝ থেকে কিছু বললেন না। আজকেও ইরান থেকে তেল কিনছে, তো তেল কিনছে, হরমুজ দিয়ে তেল আসা বন্ধ তো হয়ে গেছিল কিছুদিনের জন্য, বন্ধ থাকার ফলে আজকে গ্যাসের দাম 1000 টাকা তখন বাড়ে গিয়েছিল, আবার গ্যাসের দাম রান্নার গ্যাসের দাম 1000 টাকা বাড়ানো হলো, এবং ডোমেস্টিকে আবার বাড়িয়ে দিল। আজকে ভোট মিটতে না মিটতে 10 টাকা 12 টাকা করে গ্যাসের দাম, আর গ্যাসের দাম আর পেট্রোল ডিজেলের দাম যখনই বাড়বে, গোটা দেশের অর্থনীতি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আজকে বুঝতে লাগবে যে আমরা নরেন্দ্র, আজকে তো একটা প্রধানমন্ত্রী বিজেপির ছিলেন যাকে আমরা ভারতরত্ন বলতাম, তিনি খ্যাতি পেয়েছেন এবং সবাই তাকে সমীহ করতো। আপনারা জানেন অটল বিহারী বাজপেয়ী, সেই সময় তিনি তার ইলেকশনের সময়, থার্ড টার্মের সময় তিনি তার ইলেকশনের সময় কারগিল জয় করে ফেলছিলেন, কিন্তু কারগিলকে নিয়ে তিনি প্রচারে রাখেন নাই। আজকে পুলওয়ামাতে আজকে যখন সৈন্যবাহিনীরা কোনো কিছু করে, আরে সৈন্যবাহিনীদেরকে দিয়ে তিনি প্রচারে রাখছেন। আর এদিকে হচ্ছে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ একসাথে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার কথা বলেন নাই, কিন্তু নরেন্দ্র মোদী বলেছে এই চিকেন নেককে দিয়ে, বিহারকে দিয়ে শিলিগুড়ি এবং ওইদিকে হচ্ছে দার্জিলিং পর্যন্ত আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে। একটা কথা বলছি, তুমি তো দরাজ প্রশংসা করলে হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, এবং নরেন্দ্র মোদী তুমি মানে 1% প্রশংসা করোনি না, কিন্তু এই যে অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা করলে তার কারণটা কি সেই সময় তোমার মমতা বন্দ্যোপাধ্যায়ের
তার সঙ্গে ছিলেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ভালো মানুষদের সাথেই ছিলেন। আজকে অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা আমি শুধু করব না, সমস্ত মানুষ করবে। যে ভালো কাজ করবে তার প্রশংসা সবাই করবে। অটল বিহারী বাজপেয়ীর সময় প্রথম ভারতবর্ষ আমরা পেয়েছিলাম, যে ভারতবর্ষ ঋণ সমস্ত মুকুব করে দিয়ে অন্যান্য দেশগুলোকে ঋণ দিয়ে তাদের অর্থনীতিটাকে, ভারতের অর্থনীতিটাকে চাঙ্গা করবার চেষ্টা করেছিলেন। আজকের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে আম্বানি এবং আদানির উপরে, যেখানে জিডিপি ক্রমশ নিচে নামছে। ভারতবর্ষে এখন সরকারি চাকরি আর থাকবে না, সমস্ত চাকরি কন্ট্রাকচুয়াল, এবং 2 কোটি চাকরির কথা বলে দিয়ে 12 বছরে 24 কোটি বেকারত্ব এবং সমস্ত সরকারি সম্পত্তি বিক্রি। সরকারি সম্পত্তি এই জায়গাটা আপনার একটু ভালো লেগেছে যে গৌরাঙ্গ কিন্তু বিজেপির প্রশংসা করছে, সেটা অটল বিহারী বাজপেয়ী এবং আপনাদের নেতা, কিন্তু মোদী সরকার কিন্তু কোন প্রশংসা করে। আমি বলছি এই বিষয়ে আপনি উনি বলছেন কর্মসংস্থানের কথা, তো তাহলে প্রতি বছর পশ্চিমবঙ্গ থেকে কত পরিযায়ী শ্রমিক আজকে উত্তরপ্রদেশ, এটা আমি উত্তর দিব, কেরালা, মানে অন্য রাজ্যগুলোতে যাচ্ছে। কেন যাচ্ছে? মাইগ্রেন্ট ওয়ার্কার আমাদের রাজ্যে 50 লক্ষ আছে, আর আমাদের অন্য রাজ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গে আছে 1.5 কোটি। কলকাতা যান, শিলিগুড়ি যান, 1.5 কোটি। আর আমাদের রাজ্য থেকে যায় 50, আমাদের রাজ্য থেকে যায় 50। আমরা আরো 1 কোটি বেশি সাপোর্ট দিই। ঠিক আছে, আপনি বলতে দিন। কর্মসংস্থানের কথা বলছে বিজেপি, মাইগ্রেন্ট ওয়ার্কার যেটা আপনি বলছিলেন। তাহলে পরিযায়ী শ্রমিক যে আজকে এমএ পাস করে, আমার জানা আছে এমএ এমএসসি করে ছেলেরা মেয়েরা তারা পরিযায়ী শ্রমিক হয়ে বিদেশে গিয়ে ওই ওয়াল পরিষ্কার করছে মেয়েরা। আমার জানা আছে এরকম কিছু মেয়ে আমার পশ্চিমবঙ্গেও আসে, অন্যান্য রাজ্য থেকে। দাঁড়াও, আসে পশ্চিমবঙ্গে আসে, সমস্ত ট্যাক্সি সব পাওয়া যাবে বিহারের, উত্তরপ্রদেশের। আমার কথাটা শেষ করতে দাও। পশ্চিমবঙ্গ থেকে আসে, দেখো হাই এডুকেটেডরা হাই জায়গায়। এই যে আমার মনীষা তামাং বলে একজন অফিসার, এই যে আমার দার্জিলিং থেকে এসে এখানে রায়গঞ্জে অফিসার হয়ে আছে, তার কোয়ালিফিকেশনের মধ্য দিয়ে যত আইপিএস, বেশিরভাগ WBCS আইপিএস আইএস অফিসাররা হচ্ছে বিদেশ থেকে আসা, মানে অন্য রাজ্য থেকে আসা। আমার পশ্চিমবঙ্গে যারা মেধাবী ছাত্ররা তারা যাচ্ছে কোথায় গিয়ে, তারা হয় আমেরিকা, লন্ডন, যারা মানে পয়সাওয়ালা ঘরের ছেলেরা, তারা বাইরে গিয়ে বাবা মা, পুত্র সন্তান কন্যা সবকে ফেলে রেখে পয়সার জন্য বিদেশে গিয়ে কাজ করছে। আর যারা মিডল ক্লাস, যাদের পয়সার প্রাচুর্য নেই, তারা এই পরিযায়ী শ্রমিক হয়ে বাবা, তারা কিন্তু এই দেশে এই দেশেরই বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। কোনো একদিন কফিন বন্ধু দেহটা। এই মুহূর্তে আমরা একটু গণনা কেন্দ্রের দিকে আমরা একটু যাচ্ছি, নজর রাখছি যে এই মুহূর্তে যে আমাদের কাছে বিশেষ আপডেট আসছে, সেটা হচ্ছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী সামান্য ভোটে পিছিয়ে রয়েছেন। মানিকচক, মালদার যে মানিকচক, সেখানে বিজেপি ক্যান্ডিডেট এগিয়ে রয়েছে। সুজাপুর সাবিনা ইয়াসমিন তৃণমূল এগিয়ে রয়েছেন। করণদিঘিতে এগিয়ে রয়েছেন বিজেপি, এবং কালিয়াগঞ্জেও বিজেপি ক্যান্ডিডেট উৎপল মহারাজ বেশ ভালো ভোটে এগিয়ে রয়েছে। হেমতাবাদে আপডেটটা এখন আমাদের আসেনি, আসলে আবার বলে দিচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে পাওয়া গেল খবর, এই মুহূর্তে খবর পাওয়া গেল যে হেমতাবাদেও বিজেপি এগিয়ে আছে। সেটা আমরা আচ্ছা, আরেকটা খবর আছে, সেটা হচ্ছে করণদিঘিতে, সেখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এবং শাহাবুদ্দিন কিন্তু ভালো ভোট কেটেছে। সিপিআইএম এর শাহাবুদ্দিন, তিনি কিন্তু বেশ টক্কর দিচ্ছেন, ভালো ভোট কিন্তু তিনি পেয়েছেন। এটা আমরা একটু আলোচনা আসবো যে আচ্ছা, এই যে বিরাট একটু আগে আমরা বললাম যে রামের ভোট বা বামের ভোট রাম, কিন্তু এখানে কিন্তু ঠিক উলটপুরা, অর্থাৎ রামও ভোট পাচ্ছে, বিজেপিও কিন্তু ভোট পেয়ে যাচ্ছে, আবার কিন্তু বামও কিন্তু ভাগাভাগি হয়েছে, সবাই পৃথকভাবে দাঁড়িয়েছে। এটা আমার হলো কেন? পৃথকভাবে দাঁড়িয়েছে। আবার আলোচনা ছিল ওই লাল ঝান্ডা, রামের ভোট বলে রামের ভোট কমবে, তিরঙ্গা ঝান্ডা, একসাথে লাল ঝান্ডা, তৃণমূলের পাশাপাশি রাম বাম দুজনে কিন্তু বেড়ে যাচ্ছে।
তিরঙ্গা ঝান্ডা লাল ঝান্ডাকে মানুষ একসাথে মেনে নিতে পারতো না। এই যে রামের ভোট এবং বামের দুটোই বাড়ছে, কিন্তু তার পাশাপাশি কংগ্রেস এবং কিছু কিছু জায়গায় বিজেপি সুবিধা পেয়ে যাবে। যেরকম যদি এক জায়গায় ভোটটা পড়তো তাহলে হয়তো করণদিঘিতে সেই সুযোগটা পেত না, বা আবার ইটাহারের ক্ষেত্রেও বিভিন্ন রেজাল্ট হতে পারে বিভিন্ন জায়গায়। না, সেই যে সুযোগটা যে পেল না, এটা কি বলা যেতে পারে যে সেখানে আপনার শাসক শ্রেণীর যে এতদিন কর্মকাণ্ড ছিল সেটা কি মানুষকে দিনের বেলা তার উপরে মানুষ খুশি নয়? না, আমি শাসক শ্রেণীর মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে খুশি হতে পারে, আরে কিন্তু ওখানকার স্থানীয় যারা রয়েছে তাদের ক্ষেত্রে খুশি। দেখুন সবসময় দেখুন একটা মানুষ যে সবসময় সবার কাছে মমতা, সবাই বলছে এই ভোটটা হয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কিন্তু সবাই খুশি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের কোনো কমপ্লেন্ট তাদের প্রতি মানুষ খুশি নয়। স্থানীয় নেতাদের প্রতি খুশি না থাকলে তার রেজাল্ট সে নিজেই পাবে, যা হবে সে তো মানুষ ভোট দিয়ে ফেলেছে। যে আমরা কিছুক্ষণের মধ্যে রেজাল্টও পেয়ে যাবো, আমিও পাবো, দিদিও পাবে, সবাই পাবে। যে জিতবে তাকে ধন্যবাদ জানাতেই হবে আমাদেরকে। আমি বলছি অস্বাভাবিক চিত্র যে রাম বাম কন্টেস্টে রাম আসবে না, এটা হওয়া উচিত। প্রত্যেকটা দলের নিজস্ব একটা ভূমিকা থাকা উচিত ইলেকশনে। তাদের যে শক্তি, তাদের যে ক্ষমতা এবং তাদের যে জনাদেশ, তাদের উপরে মানুষের আস্থা, এটা প্রমাণিত করার একমাত্র সময় হচ্ছে আপনার এই নির্বাচন। গণনা কেন্দ্রে দাঁড়িয়ে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী কি বলছেন শোনাবো আপনাদের। ছিল তখন ওই ইভিএম মেশিনগুলোয় কোনোটা 68%, 70%, 65%, এখন যেটা খোলা হচ্ছে 98, 90%, 99%। কি মনে হচ্ছে একদম এটা ইভিএম কারসাজি হয়েছে। আমাদের এটা প্রথম রাউন্ডেই আমরা অবজেকশন, আমি লেটারও দিয়েছি কাউন্টিং আটকানোর জন্য। আপনারা মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা এই আওয়াজটা তুলুন। কিন্তু গণতন্ত্রের হত্যা হচ্ছে, গণতন্ত্রের লুট হচ্ছে। আজকে এই গণতন্ত্র বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। কিন্তু আজকে এটা গণতন্ত্রের হত্যা করা হচ্ছে। আমি পুরো আপামর পশ্চিমবঙ্গ জননিবাসীকে বলবো, আপনারা পথে নামুন। গণতন্ত্রের হত্যা হচ্ছে, গণতন্ত্রটাকে রক্ষা করুন। আজকে এরা মানে ইভিএম মেশিন ভাবে না 98, 99%। আজকে একটা মতদান কেন্দ্র সকাল 7টা থেকে রাত 7টা অবধি ভোট হয়েছে। 12 ঘন্টার মতো মেশিন চললে তার মধ্যে কি 99% চার্জ থাকতে পারে? আপনারা মোবাইল ইউজ করেন, আপনারা যদি সকাল থেকে রাত অবধি যদি মোবাইল হয়, মোবাইলের চার্জ 50%-এর নিচে কমে যায়, 30-40, সেখানে 99 দেখাচ্ছে। এটা গণতন্ত্র হত্যা। আমি এসডিওকে আরওকে দিয়েছি অবজেকশন লেটার, কাউন্টিং বন্ধ করতে বলছি। ইভিএম চেঞ্জ করে দেওয়া হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, একদম মনে হচ্ছে। কারণ 99% কী করে থাকতে পারে? আজ 12 ঘন্টা ভোটিং হওয়ার পর 99% থাকে না? গণনা আমরা অবজেকশন, আমি রিটার্ন কমপ্লেনও দিয়েছি, কিন্তু এরা জোর জবরদস্তি গণনা করছে। আমরা কিন্তু এই গণনা মানব না। তখন আমরা শুনলাম যে কৃষ্ণ কল্যাণী কি বললেন, আপনারা দেখলেন যে কৃষ্ণ কল্যাণী অভিযোগ করছে যে আমরা যদি মোবাইল ফোনটাকে রাত্রিবেলায় সুইচ অফ করে শুয়ে থাকি, 12 ঘন্টা পর দেখবো যে 50% চার্জ নেমে গেছে। এটা স্বাভাবিক উনি বলছেন। কিন্তু এই ইভিএম মেশিনগুলো 10 দিন 12 দিন ধরে পড়ে থাকবার পর যখন বাক্স থেকে বের করছে, তাদের চার্জ কন্টেন্ট অবস্থায় হচ্ছে 90 থেকে 92%। এবং তিনি অভিযোগ করছেন যেটা গণতন্ত্রের হত্যা, এবং তিনি অভিযোগ করছেন যে মেশিন চেঞ্জ করে নেওয়া হয়েছে। এই অভিযোগ করেছেন আমাদের কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আমরা দেখলাম বিনাদির কাছে যাবো। বিনাদি, আপনি এই অভিযোগের কোনো বাস্তবতা হতে পারে না, কোনো বাস্তবতা নেই। কারণ প্রত্যেকটা দলের প্রতিনিধি কিন্তু ওখানে পাহারায় ছিল। যেদিন ভোট হয়েছে সেই দিন রাত থেকে প্রত্যেকটা দলের প্রতিনিধি, উনি বিভ্রান্ত হয়ে গেছেন। উনি বুঝে গেছেন যে এবার উনি হেরে যাবেন। উনি প্রথমবার জিতেছিলেন উনি বিজেপির টিকিট নিয়ে, আর তারপরে উনি এলেন টিএমসিতে চলে এলেন, এবং তখন উনি উপনির্বাচনেও জিতলেন। কিন্তু সেখানে ভোটের মার্জিনটা অনেকটাই আগের থেকে অনেকটাই কমে গেছিল। আর এবার তো স্বাভাবিক হওয়ারই কথা। গৌরাঙ্গ কি বলবেন?
দেখুন, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী কিন্তু 50,000-এর বেশি ভোটে জিতেছিলেন, এলেন, সব মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন। By election. বাই By ইলেকশনে election. 550 কোটি টাকার উপরে মানুষের জন্য কাজ করে দিচ্ছেন। প্রত্যেকটা পাড়া গ্রাম প্রত্যেকটা মানুষের জায়গায় যেখানে বলবেন সেখানে বলবে কৃষ্ণ কল্যাণী লোকটা কিন্তু ভালো, এবং মানুষকে No doubt. সমাধান No doubt. সমাধান অফিস খুলে এটা সবসময় তাকে পাওয়া হ্যাঁ, গেছে। এটা যেখানে তো আগে একদম- যারা বিধায়ক ছিলেন তাদেরকে কোনো অফিসেও কিন্তু ভোটে কিন্তু প্রতিফলিত হচ্ছে না। আজকে না, ভোটে এটা- দেখুন, মানুষ পোলারাইজেশনের শিকার। মানুষ ভেবেছিল রায়গঞ্জের মানুষ তো সবসময় উল্টো পথে চলে। সিপিএম যখন ছিল তখন কংগ্রেসকে ভোট দিত, রায়গঞ্জের ডেভেলপমেন্ট আটকে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ও তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি আগে নির্বাচনগুলোর সময়ও, যখনই লোকসভা আসছে বা বিধানসভা আসছে উল্টো দিকেই গেছে কিন্তু তবুও মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের মানুষের দেখুন আজকে ক্রিমিনালের শহর নাই, খুন মার্ডারের শহর নাই, শান্তির একটা শহরের মধ্যে আজকে মেডিকেল কলেজ বলুন 10 তলা এবং ইউনিভার্সিটি বলুন 10 তলা, তবে রাস্তাঘাটগুলো আলোয় ঝলকিত। কিন্তু তবুও মানুষকে পোলারাইজেশনের শিকার মানুষ। রায়গঞ্জের মানুষ সবসময় উল্টো পথে চলে। রায়গঞ্জের ডেভেলপমেন্ট সরকার যেদিকে থাকে তার উল্টো দিকে ভোট দেয়। রায়গঞ্জের মানুষ রায়গঞ্জের ডেভেলপমেন্টটাকে এত বছর আটকে রেখেছিল। রায়গঞ্জ কিন্তু আরো গ্রিন সিটি হতে পারতো যদি কৃষ্ণ কল্যাণী জিততো বা শাসক দল। আজকে দেখুন যে ট্রেন্ড দেখা যাচ্ছে, এখন পর্যন্ত 121টা সিটে এতে তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গে এগিয়ে রয়েছে, যেখানে বিজেপি 80-90-এর মধ্যে ঘোরাঘুরি করছে। তাহলে এটা দিনের শেষে বাড়তে আরো জায়গায় পৌঁছে যাবে নিঃসন্দেহে। সরকার তো তৃণমূল কংগ্রেসের হবেই, কিন্তু রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী যদি না যেতে, কৃষ্ণ কল্যাণী খুব একটা ক্ষতি হবে না, কারণ উনি শিল্পপতি, ব্যবসায়ী মানুষ, সমাজসেবী, পরে ইলেকশনগুলোতে চেষ্টা করবেন, সেটা অ্যানাদার ম্যাটার। কিন্তু রায়গঞ্জেতে 5 বছর যে পিছিয়ে গেল, রায়গঞ্জে সরকারি যে সুযোগ সুবিধার ক্ষেত্রে বঞ্চিত হবে, এবং রায়গঞ্জে যে বিজেপির বিধায়ক যদি জিতে এখানকার ডেভেলপমেন্ট করতে পারবে না, করার চেষ্টা করবে না, চুপচাপ করে জয় শ্রীরাম হবে আর ভোটটা নিয়ে যায়। কারণ জানে যে যদি ডেভেলপমেন্ট করি তাহলে রাজ্য সরকারের নাম হবে, তাহলে চুপচাপ বসে থাকতাম। যদি ডবল ইঞ্জিন সরকার হয়, ডবল ইঞ্জিন সরকার তো যদি হয় তাহলে তো মানুষ অধীর আগ্রহে বসে রয়েছে ডবল ইঞ্জিন সরকারের জন্য। কিন্তু ডবল ইঞ্জিন সরকারের জন্য বুলডোজার না হয়ে যায়, ডবল ইঞ্জিনের জন্য বুলডোজার যেন না হয়ে যায়। কারণ যে বুলডোজার আমরা দেখতে পাচ্ছি বিহারে বা এবং যোগী তো নিজে এসে বলছে বুলডোজার মানে দোকান ভাঙবে, বাড়ি ভাঙবে, রাস্তাঘাট ভাঙবে। ডবল ইঞ্জিন হলে কি বুলডোজার নিয়ে চলে আসবে উত্তরপ্রদেশ থেকে? পশ্চিমবঙ্গ বুলডোজারের পছন্দ করে না, রবীন্দ্রসঙ্গীত বিশ্বাস করে, বুলডোজার নয়। আগে থাকতে বলুন। হ্যাঁ বলুন, আপনি বুলডোজার উনিও বিভ্রান্ত, ওনারও মাথা খারাপ হয়ে যাচ্ছে বলুন। রেজাল্ট দেখতে উনিও কি বলছেন না বলছেন। আচ্ছা আপনি বলুন, আপনি কি ঘটনাটা হচ্ছে এখন পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে 121-এ টিএমসি রান করছে আর 161-তে বিজেপি রান করছে। এই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি। এখন যে কোনো সরকার চিরস্থায়ী নয়, মানুষ যেমন মরণশীল, সরকারও পরিবর্তনশীল। আমরা দেখতাম কেরালাতে দেখতাম সেখানে উচ্চশিক্ষিত সব মানুষ, সেখানকার শিক্ষার হার ভারতবর্ষের মধ্যে প্রথম। সেখানে প্রতি বছর কিন্তু তারা সরকার পাল্টাতো এবং তাতে তাদের ডেভেলপটা ভালো হতো। রায়গঞ্জের উনি বলছেন রায়গঞ্জের মানুষ যদি বেইমানি করে, মানে কথাটা বলেনি উনি, ভাষাটা বোঝে উল্টো, সবসময় মানে স্রোতের বিপরীতে চলে, তাই রায়গঞ্জের মানুষকে উনি হেয় প্রতিপন্ন করছেন যে রায়গঞ্জের মানুষ ওনার পক্ষে ভোটটা দেয়নি বা দিচ্ছে না, মানে উনি পাননি ভোটটা, যার জন্য আজকে প্রার্থীরও মাথা গরম হয়ে গেছে, আমার প্রতিপক্ষ বন্ধুরও মাথা গরম হয়ে গেছে। এটা তো হওয়ার কথাই, এটা তো হওয়ার কথা ছিল। 15 বছর আজকে আমাদের এই টিএমসি সরকার পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে, তার পরিবর্তন তো অবশ্যম্ভাবী। সে যার হাত ধরেই আসুক, আজকে বিজেপির হাত ধরে এসেছে, কালকে বিজেপি আবার অন্য কারোর হাত ধরেই পরিবর্তন হবে। সিপিএম আজকে 34 বছরের সরকার, তাকে পরিবর্তন করেছে মানুষ চাইলে কি না করতে পারে। এটার জন্য জনমতকে দোষারোপ করাটা আমার মনে হয় এটা ঠিক না। ডবল ইঞ্জিন সরকার হলে যে বুলডোজার চলবে এমন কথা নয়, তবে হ্যাঁ বুলডোজার চলবে। কাদের উপর বুলডোজার চলবে? যারা গরিব যারা গরিব মানুষের জমি বেদখল করে নিয়ে বসে আছে তাদের উপর বুলডোজার চলবে। যারা অন্ধকারে আরেকজনের জমি আরেকজনকে বর্গা করে দিয়েছে, রেকর্ড করে দিয়েছে, তাদের উপর বুলডোজার চলবে। যাদেরকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে তাদের উপর বুলডোজার চলবে। যারা ভোট লুট করেছিল তাদের উপর বুলডোজার চলবে। যারা নারী নির্যাতন করেছিল
তাদের উপর বুলডোজার চলবে। যারা কৃষককে অপমানিত করেছিল, যারা 8 কেজি ধলতা, আজকে কৃষি মান্ডি থেকে আজকে ধান বিক্রি করতে গেলে 8 কেজি ধলতা দিতে হয়, তাদের উপর বুলডোজার চলবে। সেই প্রশাসনের উপর বুলডোজার চলবে যারা আজকে টিএমসির কথাতে গুলি করে মারধর করে যাদেরকে আজকে খুন হতে হয়েছিল পুলিশের হিসেবে থানার ভিতরে, তাদের উপর বুলডোজার চলবে। মিথ্যা কেসে, কালিয়াগঞ্জে মিথ্যা কেসে, থানা পড়ানোর কেসে যাদেরকে আজকে মিথ্যা কেস দিয়ে আজকে জেল খাটতে হয়েছিল, তাদের উপর বুলডোজার চলবে। তাদেরকে সতর্ক থাকতে হবে। এটুকুই, বুলডোজার অবশ্যই আসবে। এই বুলডোজারের রূপ আলাদা হবে। কারণ অমিত শাহজি বলে দিয়েছেন যে তোমরা 4 তারিখের আগে কিন্তু সবাই, না 23 তারিখে সম্ভবত, 23 তারিখের আগে তোমরা সবাই সারেন্ডার করো, নাহলে পরে 4 তারিখের পরে কিন্তু উল্টো করে ঝোলাবো। কাদের ভাই আমাকে বলতে দাও, কাদের উদ্দেশ্যে বলেছিল? থানাতে আমি দেখছি প্রতিদিন একজন মানুষ দুবেলা করে হাজিরা দিতে আসে। কাদেরকে অনেককে ইয়ে করে দিয়েছে যে ঠিক আছে দুবেলা আসতে হবে না, একবেলা এসে 2 জায়গায় সই করলেই চলবে। কাদের, কারা তারা, তারা কারা? হ্যাঁ গোলাম বলুন। উন্নয়নের কাজ কথা বলছেন যে সেই বুলডোজার হচ্ছে কোনো সাধারণ মানুষের উপরে নয়, যারা সাধারণ মানুষের সাথে যারা মানে আক্রান্ত আরো সাধারণ মানুষ যাদের দ্বারা, তাদের উপরে বুলডোজার, তাই তো? হ্যাঁ, তা আপনি কি বলবেন এই ব্যাপারে? আমরা বুলডোজার দেখি নাই পশ্চিমবঙ্গে। আরেকটা যিনি বলছেন যে অমিত শাহ, সেটা হচ্ছে যে ওই উল্টো লোককে তারপরে একটা সাজস্তা করে টাকাবেন। হ্যাঁ, এবার আমি বলি যে আমরা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যখন খুন সন্ত্রাসের রাজনীতি যখন সিপিএম করতো এবং পুকুরের মধ্যে পুঁতে রেখেছিল, বা তাপসী মালিকের মতো ঘটনাও ঘটেছিল, সমস্ত কিছু জানি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোনো প্রকার হচ্ছে বিজয় মিছিল বা এটার কোনো বিষয় নেই, আমরা শান্তিতে বিশ্বাস করি, তার জন্য রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলেন। সমস্ত জায়গায় রবীন্দ্রসঙ্গীত চলেছিল। আজকে বুলডোজার ভার্সেস রবীন্দ্রসঙ্গীত যদি হয়, তাহলে বাংলার মানুষ কোনটাকে বেছে নিবে সেটা তো তার কথা। আজকে আমরা যোগী রাজ্যে বুলডোজার দেখেছি, আমরা হচ্ছে বিহারে বুলডোজার দেখেছি। দুটো হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বুলডোজারে কি দেখেছি? এই যে রাস্তার ধারে ঠেলারা যারা হচ্ছে সবজি বিক্রি করে খেত, দিন আনে দিন খায়, ওই সবজিটা ইচ্ছে তার ঠেলাটাকে ভেঙে দিয়েছে, ওটা বুলডোজারের মাধ্যমে। আমরা দেখেছি হচ্ছে যে দোকানদারটা দোকান করতো রাস্তায়, সবজি দোকান করে বসেছিল, একটা ভ্যান্ডার ছিল, এলো চা বিক্রি করলো, তার চায়ের দোকানটাকে ভেঙে দেওয়া হলো। আমরা সেই বুলডোজারটাকে দেখেছি। একটা নতুন আপডেটে এই মুহূর্তে পাওয়া খবরে আমরা দেখতে পেলাম যে রাজ্যে তৃণমূল 114টিতে এগিয়ে এবং বিজেপি 170টিতে এগিয়ে, এবং 5টায় রয়েছে কংগ্রেস, 2টোতে রয়েছে লেফট ফ্রন্ট। একটু আপডেট আপনাদের দেব। এই মুহূর্তে যেটা খবর পেলাম সেটা হচ্ছে টিএমসি এগিয়ে রয়েছে 114টিতে, বিজেপি রয়েছে 170টিতে, এবং কংগ্রেস রয়েছে 5টিতে, লেফট ফ্রন্ট রয়েছে 2টি আসনে। হ্যাঁ বিনাদি, এই যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেন নিয়ে আপনি কি বলবেন? শোনেন, এই ট্রেনটা হওয়ারই কথা। এটা কি শেষ পর্যন্ত থাকবে? হ্যাঁ, যত বেলা যাবে আর ট্রেনটা তত বাড়বে, আর এদিকে টিএমসি ট্রেনটা তত কমবে। উনি বলেছিলেন সবজির উপরে, সবজি বিক্রি করে তাকে, তার উপর চড়া হয়েছিল, হ্যাঁ অমুক হয়েছিল তমুক হয়েছিল। আমাকে বলতে দিন। আচ্ছা বলুন। কি অপরাধ ছিল রেলের জায়গাতে গরিব মানুষ, গ্রামের গরিব মানুষ সবজি তুলে এনে, শাক পাতা তুলে এনে রেল স্টেশনে গরিব মানুষকে ভোট দেয়নি আপনাকে জিততে, আপনি 10,000 টাকা দিয়ে ভোটটা নিলেন, আবার 10,000 টাকা করে নিচ্ছেন, ভোটটা দিলেন, তাকে পুনর্বাসন দিন, তার ঠেলাটা আপনি ভাঙতে পারবেন না, তার দোকানটা আপনার ভাঙার অধিকার নাই, আপনি তাকে পুনর্বাসন দিন। আপনার দায়িত্ব কর্তব্য, প্রত্যেক মানুষের রাজ্যের মানুষ, আপনার সময়ের মানুষ, পুনর্বাসনটা দিন, ভাঙতে পারেন না আপনি ঠেলাটা। যখন আমার রায়গঞ্জের বুকে রেল মার্কেটটা, রেল স্টেশনের পাশে মানুষরা সবজি বিক্রি করতে আসে, তখন কেন তাদের তুলে দেওয়া হয় আমার রায়গঞ্জের যে পৌরপিতা?
যখন মোহনবাটি বাজারে পলি ব্যাগ নিয়ে যখন আন্দোলন করেন, উনি যখন বলেন যে না পলি ব্যাগ ব্যবহার করা চলবে না, কাগজ বা আপনার সব কথা বলবেন, আপনি উত্তর দেবেন, ওনাকে বলতে দিন। তখন উনি একজন ব্যবসায়ীকে চড় মেরেছিলেন। আমাদের কাছে আপনাদের কাছে অনেক খবরই নাই, আপনাদের কাছে এই খবরও নেই, আপনাদের কাছে এই খবরও নেই। এই যে সুইপাররা দিনের পর দিন বেতন না পেয়ে যে রাস্তার উপরে, আজকেও যে দেখে আসুন জেলখানার মোড় থেকে গোটা রায়গঞ্জের পরিস্থিতি, যার জন্য কৃষ্ণ কল্যাণীকে আমি ধন্যবাদ জানাই যে এই ছেলেটা সেদিন আন্দোলন করেছিল, তার দলের বিরুদ্ধে বলেছিল যে কেন সুইপারদের বেতন দেওয়া হচ্ছে না, নিজের টাকা দিয়েছিলেন এবং আমরা বিজেপিরা কিন্তু ভিক্ষার লজ্জা দেওয়ার জন্য, আমরা এই কোঅর্ডিনেটরদের লজ্জা দেওয়ার জন্য আমরা কিন্তু ভিক্ষা করেছিলাম, রাস্তায় বসে টাকা পাঠিয়েছিলাম পোস্ট অফিসের মাধ্যমে যে তোমরা সুইপারদের যথাযথ সময় বেতন দাও, যে আমাদের পরিষ্কার থাকুক শহরটা, কারণ এটা জেলার হচ্ছে কেন্দ্রবিন্দু। হয়নি? হয়েছে। আপনি বলার লাইটের দিক থেকে আছে, আপনি বলার জন্য বলছেন ভাই, বললে তো হবে। আপনি রায়গঞ্জের মানুষ সব থেকে আপনি বলার জন্য বলছেন, সময় নেই, পাড়ায় গুন্ডামি নাই, আর সব গুন্ডাগুলো এখন বিজেপিতে গেছে, এগুলো বলুন, এগুলোও তো বলতে লাগবে। মেয়েরা ভালো ভালো করে ছেলেরা রায়গঞ্জে পাড়াতে গেলে পরে বলা যায় 8টার মধ্যে নয়, 10টা 11টা আসলেও কোনো অসুবিধা নাই। শুনুন, এগুলো বললে হবে না। তৎকালীন কোন টিএমসি নেতা মান্ডিতে গিয়ে মান্ডির অফিসার যখন 8 কেজি ধলতা নিতে অস্বীকার করলো, যে গরিব মানুষের ধান এইভাবে কেটে আপনারা এনেছিলেন, আপনাদের এখান থেকে পাঞ্জাব থেকে দিল্লিতে চলে আপনারা রাতের অন্ধকারে কৃষকদেরকে বরবাদ করার জন্য কালা কৃষি আইন আনেছিলেন, তার পরবর্তীতে এতদিনের ধর্নার ফলে সেটা বাতিল করতে বাধ্য হন। কালা কৃষি আইন মানুষের ক্ষতি করেছিল, এটা আপনারা জানেন ভাই। তার জন্য হয়েছে। আরে কৃষকরা ঢুকতে পারে না দিল্লিতে, তাদের কথা বলতে পারে না, আর আরডিএক্স নিয়ে আতঙ্কবাদীরা দিল্লিতে বলুন। আপনি চিৎকার করবেন না, আপনি যথাযথভাবে শুনুন, আপনি উত্তরগুলো দিন। আমি উত্তর দিচ্ছি তো, আপনারা বললাম তো কালা কৃষি আইন কে করেছে, চিৎকার করছেন, কালা কৃষি আইন কে করেছে, আমি বলছি কালা কৃষি আইন প্রত্যাবর্তন কে করেছে, ফিরিয়ে নিয়ে গেছে কে? বলুন নরেন্দ্র মোদীর ব্যর্থতা। বলতে দিন। কালা কৃষি আইন রাতের অন্ধকারে আপনি বলতে দিন ওনাকে। আপনি লিগ্যাল কথাটা শুনবেন তো। আমি বলছি উত্তর দিনাজপুরের কথা, উত্তর দিনাজপুরের দুর্দশার কথা। আজকে হ্যাঁ, আজকে কোন কালা আইনে আপনার লেখা আছে যে কৃষকের কাছ থেকে ধলতা নিতে হবে? আপনি পাঞ্জাবের কথা বলছেন। আমি এইটার প্রতিবাদ করেছিল আমার উত্তর দিনাজপুরে কোনো এক অফিসার এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তাকে তৎকালীন একজন নেতা টিএমসি সে চড় মেরেছিল। আমাদের কাছে খবর নেই, তোমাদের কাছে খবর মিডিয়াতে হতো তো, আবার ক্ষমা নিয়েছিল, ক্ষমা চেয়েছিল। আচ্ছা আচ্ছা, এবার একটু আবার যাচ্ছি, একটু আমাদের অ্যানালাইসিসে দেখছি যে 170 হয়ে গেছে বিজেপি এবং তৃণমূল কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে। গৌরাঙ্গ, তোমরা এটা মেকআপ করবে কি? না, পোস্টাল ব্যালট চলছে 20 রাউন্ড পর্যন্ত, অনেক জায়গাতে কিন্তু ইভিএম খুলে গিয়েছে একটা। হ্যাঁ, এবং এখন 11টা পার হয়ে গেছে, এখন কোনো অসুবিধা নাই। 2টা 3টার পরে এটা পরিবর্তন করতে পারবে। হ্যাঁ, নিঃসন্দেহে এটা প্রথম দিকে প্রতি বছরই আগিয়ে থাকে, প্রথমের দিকে কিন্তু এতটা এগিয়ে তোমরা 114 এবং বিজেপি 170। একদিকে দুটো পার্টির মধ্যেই ভোটটা পড়েছে, তো সেই জন্য এই বিষয়গুলো হবে। ছোট ভুল বড় ভুল দুটো জায়গাতেই ভোটটা পড়েছে, এটা হবে আস্তে আস্তে করে, ওটা মেকআপ হয়ে যাবে। এখনো মেইন জায়গাগুলো আমাদের এখনো আসে নাই, চিন্তার বিষয় নেই। আর কিছু জায়গায় করবেন না, তাহলে চিন্তা করতে শুরু করবেন। আচ্ছা আচ্ছা, আপনি বলুন আপনার ট্রেন থেকে তো আপনি খুশি রয়েছেন মোটামুটি, এই ট্রেন কি ধরে রাখতে পারবেন নাকি পিছিয়ে যাবে? না না, আরো এটা বাড়বে। কি করে বাড়বে? এটা বাড়বে, 170 রান করছে এখন।
এটা আরও বাড়ার সম্ভাবনা আছে। আর হচ্ছে ক্রমশ প্রকাশ্য আমাদের অবশ্যই রেজাল্টের দিকে নজর দিতে হবে। আর জনমতকে ধন্যবাদ যে তারা আজকে এই সুযোগটা ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে এবং তাদের জনমত প্রকাশ করার সুযোগটা পেয়েছে। আজকে এতক্ষণ আমরা এই নির্বাচনের যে রেজাল্ট, আজকের যে গণনা, সেই গণনা কেন্দ্র থেকে নজর রেখেছিলাম এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এবং এই মুহূর্তে আমরা যাব একটু বিরতিতে, আবার আমরা পরবর্তী বুলেটিনে বিরতির পর ঘুরে আসব। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকুন ভারত টিভি। নমস্কার। উকি মারেন কেন কর্তা? কে বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালা ছালা ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এই মুহূর্তে আমরা একটা নির্বাচনের গণনা কেন্দ্র থেকে একটা নতুন যে আপডেট পেলাম, সেই আপডেটটা আপনাদেরকে পড়ে শোনাবো। সেটা হচ্ছে কালিয়াগঞ্জে চতুর্থ রাউন্ডের পর 15,000-এর ভোটে এগিয়ে বিজেপি। কালিয়াগঞ্জে চতুর্থ রাউন্ড গণনার পর 15,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। করণদিঘিতে 12,000-এর বেশি ভোটে দ্বিতীয় রাউন্ডের পর এগিয়ে রয়েছে বিজেপি। রায়গঞ্জ কেন্দ্রে 5,500 ভোটে দ্বিতীয় রাউন্ডের পর পিছিয়ে রয়েছেন কৃষ্ণ কল্যাণী। ইটাহার কেন্দ্রে 8,500 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের ক্যান্ডিডেট মোশাররফ হোসেন। হেমতাবাদে 2700 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল দ্বিতীয় রাউন্ডের শেষে। আবার বলছি, এই মুহূর্তে আমরা যে গণনা কেন্দ্র থেকে আপডেট পাচ্ছি, সেই আপডেট আপনাদেরকে শোনাবো। কালিয়াগঞ্জে 15,000-এর ভোট বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি চতুর্থ রাউন্ডের পর। করণদিঘিতে 12,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি ক্যান্ডিডেট দ্বিতীয় রাউন্ডের পর। রায়গঞ্জে দ্বিতীয় রাউন্ডের পর 5,500 ভোটে পিছিয়ে রয়েছেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। ইটাহারে 8,500 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল দ্বিতীয় রাউন্ডের শেষে। হেমতাবাদে 2,700 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল দ্বিতীয় রাউন্ডের শেষে। এই হচ্ছে এই মুহূর্তের আপডেট। আবার পরবর্তীতে আমরা নতুন আপডেট আপনাদের জানাবো। আপনারা দেখতে থাকুন ভারত টিভি। উকি মারেন কেন কর্তা? কে বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালা ছালা ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।
সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।